হ্যালো বন্ধুরা, আমি অপরাজিতা। আমার এই গল্পের ঝুলি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। আজ আমি আপনাদের জন গ্লোগের লেখা এবং অসিত মৈত্রীর অনুবাদ করা গল্প কুয়াশার বৃত্তে আতঙ্কর শেষ অংশটি পড়ে শোনাবো। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে গল্পের শেষ অংশটুকু শুনি। আজকের গল্প কুয়াশার বৃত্তে আতঙ্ক। কতক্ষণ যে জ্ঞান হারিয়ে মাটির ওপর ঘাড় গুঁজে পড়েছিলাম সে সম্পর্কে আমার কোনো স্পষ্ট ধারণা নেই। মাঝে মাঝে কয়েক মুহূর্তের জন্য একটা ক্ষীণ চেতনা ফিরে আসছিল। মনে হচ্ছিল অন্ধকার দিগন্তের পারে আবছা আলোর আভাস ফুটে উঠেছে, কিন্তু সঙ্গে সঙ্গে মাথার মধ্যে নিদারুণ এক যন্ত্রণার দুঃসহ অনুভূতি। সমস্ত শিরায় শিরায় তার তরঙ্গ ছড়িয়ে পড়ছে। পরক্ষণেই আবার বিস্তৃতির অন্ধকারে ঢেকে যাচ্ছে সব কিছু। এইভাবে স্মৃতি বিস্মৃতির নাগরদোলায় ঘুরতে ঘুরতে অবশেষে একসময় সংজ্ঞা ফিরে পেলাম। দৈহিক যন্ত্রণার বিশেষ কোনো তারতম্য ঘটেনি, তবে বর্তমান বিপদ সংকুল পরিস্থিতি সম্পর্কে মাথার মধ্যে তবু একটা বোধ জন্মালো। আমি এখন মেঝের ওপর উপুড় হয়ে পড়ে আছি। আমার হাত এবং পা দড়ি দিয়ে শক্ত করে বাঁধা, যাতে চেঁচামেচি করে আর কাউকে ডাকতে না পারি সেই জন্য মুখের মধ্যে একটা রুমাল ঠেসে দেওয়া হয়েছে। কয়েক পাক মেঝের ওপর গড়াগড়ি দেবার পর প্রচুর মেহনত করে কোনো রকমে উঠে বসতে সক্ষম হলাম। আমার সামনে হাত কয়েক তফাতে একটা লম্বা ফ্রেঞ্চ জানলা। বন্ধ সার্সি ভেদ করে তীব্র রোদের আলো এসে আমার চোখ ধাঁধিয়ে দিল। চোখ বন্ধ রেখে পূর্বাপর ঘটনাবলী ভাবতে শুরু করলাম। জ্ঞান হারাবার প্রাক মুহূর্তে আমি যেন কার সঙ্গে কথা বলছিলাম, এবং সে কথাগুলো খুবই জরুরি। ধীরে ধীরে সমস্তটা মনে পড়ল। আমার ও সিলভিয়ার মধ্যে এই গোপন কথোপকথন নিশ্চয়ই কেউ আড়ি পেতে শুনে থাকবে। সেই শয়তানটাই পেছন থেকে কোনো ভারী বস্তু দিয়ে আমার মাথায় আঘাত এনে আমাকে সংজ্ঞাহীন করে ফেলেছিল। হঠাৎ একটা অজানা আতঙ্কে আমার বুকটা শিরশির করে উঠল। মিস হেভেনিবা এখন কোথায়, কি অবস্থায় আছেন? শত্রুপক্ষের কবল থেকে তাকে বাঁচাতে হলে অবিলম্বে আমাকে এই বন্ধন দশা থেকে মুক্তি পেতে হবে। যদিও এখনো পর্যন্ত তিনি জীবিত আছেন কিনা সে বিষয়ে নিঃসংশয়ে কিছু বলা যায় না। বহু কষ্টে হামাগুড়ি দিয়ে একবারে জানলার ধারে এসে পৌঁছলাম। তারপর জোড়া পায়ে আঘাত হানলাম সার্সির বুকে। ঝনঝন শব্দ করে একদিকের খানিকটা অংশ ভেঙে পড়ল। নিচের বাগান দিয়ে কেউ হাঁটাচলা করলে এ শব্দ তারও দৃষ্টি আকর্ষণ করবে, কিন্তু ঝুঁকির কথা ভেবে এখন আর হাত পা গুটিয়ে বসে থাকলে চলবে না। কয়েক সেকেন্ড নিঃশব্দে অপেক্ষা করে পুনরায় কাজে লেগে গেলাম। নিজেকে বন্ধন মুক্ত করতে বেশ খানিকটা সময় লাগলো আমার। প্রথমে পেছন ফিরে বসতে হলো, দড়ি বাঁধা হাত দুটোকে সার্সির ভাঙা অংশে স্থাপন করা, তারপর ধারালো কাঁচের গায়ে ঘষে ঘষে দড়ির বাঁধন কেটে ফেলা। এই প্রাণান্তকর প্রচেষ্টার ফলে হাত দুটো কেটে ক্ষত বিক্ষত হয়ে গেল, তবে সেদিকে আমার কোনো ভ্রুক্ষেপ ছিল না। সম্পূর্ণ মুক্ত হবার পর ঘরের চারধারে একবার নজর বোলালাম। এটাই সিলভিয়ার শয়নকক্ষ, কিন্তু ধারে কাছে শ্রীমতীর কোনো চিহ্ন নেই। কোনো রকমে টলতে টলতে সংলগ্ন বাথরুমে গিয়ে ক্ষতস্থানগুলো ধুয়ে দিলাম ভালো করে। কল খুলে জল খেলাম এক পেট, তাতে যেন তবু খানিকটা সুস্থ বোধ করলাম।
ক্ষতগুলো সংখ্যায় অনেক হলেও কোনোটাই খুব গভীর নয়। হাতলে চাপ দিয়ে দেখলাম দরজাটা খোলাই আছে। দরজা পেরিয়ে বাইরে পা বাড়াতে যাচ্ছিলাম, মনে হলো সঙ্গে একটা অস্ত্র রাখা দরকার। ফিরে গিয়ে ফায়ার প্লেসের ধার থেকে হাতখানেক লম্বা ভারী স্টিলের ডান্ডাটা হাতে তুলে নিলাম। সিলভিয়ার সঙ্গে যখন কথা শুরু করেছিলাম তখন সময় আন্দাজ 11:30, আর এখন ঘড়িতে 1:10। লাঞ্চের ঘন্টা বাজে 1:15। কিন্তু ডাইনিং হলে হাজির হবার আগে আমায় কিছু জরুরি কাজ সেরে নিতে হবে। পুলিশকে আমি সঠিক পথের সন্ধান দিতে চাই। অনেক দিন ধরে তারা অন্ধকারে পথ হাতড়ে বেড়াচ্ছে। তাছাড়া এই বিশৃঙ্খল অবস্থার মধ্যে দুপুরের লাঞ্চটা ঠিকমতো রেডি হয়ে উঠবে কিনা সে বিষয়েও ঘোরতর সন্দেহের অবকাশ আছে। ঘণ্টাখানেক আগে আমি মাথায় জোর আঘাত পেয়ে জ্ঞান হারিয়েছিলাম। এই 1 ঘন্টার মধ্যে দুর্ধর্ষ স্মাগলারের দলটা হয়তো সিলভিয়া ও স্যার গ্রেসলেকে জোর করে ধরে নিয়ে গেছে। একেবারে প্রাণে মেরে ফেলাও অসম্ভব নয়। করিডোর পেরিয়ে নিজের ঘরের দিকে এগোবার সময় দেখলাম বুমগাফির ঘরের দরজা ধীরে ধীরে খুলে গেল। সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পড়লাম দেওয়াল ঘেঁষে। আমার নিজের কর্তব্য সম্পর্কে এখন আমি স্থির নিশ্চিত। উনুন খোঁচাবার ভারী স্টিলের ডান্ডাটা ডান হাতের মুঠোয় শক্ত করে ধরা। বুমগাফি ঘরের বাইরে পা বাড়ানো মাত্র সেই ভারী ডান্ডা দিয়ে স্বাগত জানালাম ভদ্রলোককে। শুধু বুমগাফি কেন, হেলজার, লানিয়ার, ফ্লিটউড আয়রন, এমনকি মিসেস গার্টার পর্যন্ত যে কেউ এখন আমার সামনে পড়লে এই অভ্যর্থনায় লাভ করতেন। অচৈতন্য বুমগাফির পকেট হাতড়ে অভীষ্ট বস্তুর সন্ধান পাওয়া গেল। সেটি একটি ছোট মাপের অটোমেটিক। আপাতত এতেই আমার কাজ চলে যাবে। রিভলভারটা পকেটে ভরে বুমগাফিকে টানতে টানতে তার ঘরে নিয়ে গেলাম। তারপর বাইরে থেকে দরজায় চাবি লাগিয়ে নিজের ঘরের দিকে পা বাড়ালাম। প্রথমে ওডি কলন দিয়ে ভালো করে ধুয়ে ফেললাম মাথাটা। মুখে চোখে জোরে জোরে জলের ঝাপটা দিলাম। অবশেষে পোশাক পাল্টে বাইরে বেরোবার জন্য প্রস্তুত হলাম। কোটের ডান পকেটে বুমগাফির অটোমেটিকটাও ভরে নিতে ভুললাম না। এখন সর্বপ্রথম এই ফ্রিন্ডেন হলটা একবার তন্ন তন্ন করে দেখে নেওয়া দরকার। সেই সঙ্গে শরীরটাকে চাঙ্গা রাখবার জন্য যৎকিঞ্চিৎ খাদ্যদ্রব্য। ইতিমধ্যে স্থানীয় পুলিশ কর্তৃপক্ষের কাছেও একটা ফোন করতে হবে। কিন্তু বুমগাফি যদি এখনো এই ফ্রিন্ডেন হলে স্বচ্ছন্দে ঘুরে বেড়ান, তাহলে অন্যান্য শ্রীমানরাও নিশ্চয়ই আশেপাশে অবস্থান করছেন। সেক্ষেত্রে এখান থেকে ফোন করাটা মোটেই যুক্তিযুক্ত হবে না, কারণ তাতে বিপদের আশঙ্কা অনেক বেশি। তবে সিলভিয়া এবং স্যার গ্রেসলের প্রাণ রক্ষার সম্ভাবনা এখনো হয়তো সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যায়নি। এই ঘোর বিপদের মধ্যে সেইটুকুই যা ভরসা। পাথরে বাঁধানো চওড়া সিঁড়ি বেয়ে নিচে নেমে এলাম। দুটো হাত জ্যাকেটের দু পকেটে ঢোকানো। এখন আমি যে কোনো পরিস্থিতির মোকাবিলা করতে প্রস্তুত। লম্বা হল ঘরে যখন পৌঁছলাম, বড় দেওয়াল ঘড়িতে তখন 2টোর ঘন্টা পড়ল। ব্যাপারটা সত্যিই বেশ বিস্ময়কর। সিলভিয়ার ঘরের টেবিল ঘড়িটা তাহলে প্রায় 40 মিনিটের মতো স্লো। পরিবর্তিত পরিস্থিতি অনুযায়ী আমাকেও সঙ্গে সঙ্গে কর্মসূচি বদলে ফেলতে হলো। এখনই পুলিশে খবর পাঠানো প্রয়োজন, তা না হলে অযথা অনেক দেরি হয়ে যাবে। ফোনটা লাইব্রেরি ঘরের দরজার পাশেই একটা টেবিলের ওপর রাখা আছে।
এগিয়ে গিয়ে রিসিভার তুলে ডায়াল ঘোরালাম। হ্যালো অপারেটর, আমি লন্ডনের। ও লন্ডন, ট্রাঙ্ক কল। দয়া করে 1 মিনিট অপেক্ষা করুন। কিন্তু এটা বিশেষ জরুরি। আমি লন্ডনের। আর কোনো বক্তব্য রাখবার আগেই আপনা থেকে আমার মুখ বন্ধ হয়ে গেল। দেখলাম সিঁড়ির মাঝ বরাবর রেলিংয়ের ফাঁক থেকে একটা রিভলভার আমার দিকে স্থির লক্ষ্যে অবিচল। এক পাও নড়বার চেষ্টা করো না, হেলজারের বজ্র কঠিন নির্দেশ। দু চোখের ক্রূর দৃষ্টি সোজাসুজি আমার দিকে নিবদ্ধ। তবে আমার নাম স্যাম রিভার। এ ধরনের বিপদ আপদের সঙ্গে আমায় দুবেলা ঘর করতে হয়। হেলজারের আদেশ উপেক্ষা করে বিদ্যুৎ বেগে ছোট টেবিলটার আড়ালে মাথাটা লুকিয়ে ফেললাম। বুমগাফির অটোমেটিকটাও ইতিমধ্যে পকেট থেকে টেনে বার করেছি। একটা সিসের বুলেট আমার মাথার ওপর দিয়ে পেছনের দেওয়ালে গিয়ে বিঁধল। এবারে আমার হাতে রিভলভারটাও তার জবাব দিতে শুরু করলো। রীতিমতো অগ্নিযুদ্ধ যাকে বলে। একটা বুলেট কিভাবে ছিটকে গিয়ে সিঁড়ির মাথায় দাঁড় করানো প্রাচীন ফ্লাওয়ার ভাসটার গায়ে গিয়ে লাগলো। স্যার গ্রেসলির এত স্বাদের বহুমূল্য ফ্লাওয়ার ভাসটা তাহলে আমার হাতেই ধ্বংস হলো? মনে মনে চিন্তা করলাম আমি। কিন্তু সেই সঙ্গে আরো একটা ব্যাপার ঘটলো, যার জন্য একেবারেই প্রস্তুত ছিলাম না। ফ্লাওয়ার ভাসের অভ্যন্তরে বেশ একটা বড় সড়ো কাঁচের পাত্রে এক ভর্তি তরল পদার্থ রাখা ছিল। সেই পাত্রটা ফেটে গিয়ে ভেতরের তরল পদার্থ মেঝের ওপর ঝরে পড়তে শুরু করলো। সেই সঙ্গে গাঢ় পিতাভ ধোঁয়ায় ভরে উঠল চারধার। হেলজারের বুক ফাটা কাশির শব্দ আমার কানে ভেসে এলো। আমারও প্রায় শ্বাসরুদ্ধ হবার উপক্রম। মনে হলো কেউ যেন 2 হাত দিয়ে গলাটা প্রাণপণে চেপে ধরেছে। যন্ত্রণায় গলে যাচ্ছে চোখ দুটো। কোনো রকমে উঠে দাঁড়িয়ে অন্ধের মতো হাতড়াতে হাতড়াতে বিপরীত দিকের বড় দরজাটার দিকে ছুটে গেলাম। বাইরে বেরিয়ে শুধু মুক্তির আস্বাদই পেলাম না, হাত 30 তফাতে একটা ধূসর রঙের খালি হিসপ্যানোকেও দাঁড়িয়ে থাকতে দেখলাম। যেন শুধু আমার জন্যই এভাবে দাঁড়িয়ে আছে গাড়িটা। কোনো দিকে না তাকিয়ে ছুটে গিয়ে চালকের আসনে উঠে বসলাম। আমার হাতে প্রাণ পেয়ে গেট পেরিয়ে ঝড়ের বেগে ছুটে চলল হিসপ্যানো। চোখ দুটো তখনও সম্পূর্ণ সুস্থ হয়নি। পথ ঘাট কিছুই ভালো করে দেখা যাচ্ছে না। ফ্লাওয়ার ভাসের ভেতরে যে তীব্র শক্তি সম্পন্ন টিয়ার গ্যাস লুকোনো ছিল, এখন সেটা বুঝতে পারছি। এটা নিশ্চয়ই ফ্লিটো ডায়রান বা তার দলের অপর কারুর কীর্তি। কখনো জরুরি প্রয়োজন দেখা দিলে এই একটি মাত্র অস্ত্রের সাহায্যেই একসঙ্গে অনেক শত্রুকে ঘায়েল করা সম্ভব। সেই উদ্দেশ্যেই বস্তুটি সযত্নে সংরক্ষিত ছিল। ফ্লিটো ডায়রানের এই আন্তর্জাতিক স্মাগলার বাহিনী কিভাবে যে স্যার গ্রেসলের এই প্রাসাদ পুরীটাকে নিজেদের হাতের মুঠোয় পুরে ফেলেছে ভাবলে অবাক হয়ে যেতে হয়। এদিককার পথঘাট কিছুই আমার জানা নেই। চওড়া বাঁধানো রাস্তা ধরেই তীব্র বেগে ছুটে চললাম। দুধারে দিগন্ত বিস্তৃত ধু ধু প্রান্তর। বেশ খানিকক্ষণ এগোবার পর একটা গ্রামের সন্ধান পাওয়া গেল। ছোট একটা সরাইখানার সামনে 2-4 জন স্থানীয় গ্রামবাসীকেও দাঁড়িয়ে থাকতে দেখলাম। তাদের কাছে খবর নিয়ে জানতে পারলাম এ অঞ্চলে কোনো পাবলিক ফোন বুথ নেই। স্থানীয় পুলিশ স্টেশন এখান থেকে মাইল 4 দূরে। সেখানে পৌঁছতে হলে আমাকে এই রাস্তা ধরেই এগোতে হবে। তাদের ধন্যবাদ জানিয়ে আবার গাড়িতে এসে বসলাম। মিনিট 5-6 বাদে পুলিশ স্টেশনের সবুজ বাতি নজরে পড়ল। অফিস ঘরে ঢুকে একজন তরুণ সার্জেন্টকে দেখতে পেলাম। চেয়ারে হেলান দিয়ে নিবিষ্ট চিত্তে কাগজ পড়ছিলেন ভদ্রলোক।
আমার পায়ের শব্দে কাগজ থেকে চোখ তুলে ফিরে তাকালেন। সুপ্রভাত স্যার। আপনি কি এখন চার্জে আছেন? ব্যস্ত কণ্ঠে প্রশ্ন করলাম আমি। বিনীত ভঙ্গিতে মাথা নাড়লেন সার্জেন্ট। হ্যাঁ স্যার। ভালো, তাহলে এখনই আপনাকে বাইরে বেরোবার জন্য প্রস্তুত হতে হবে। ভদ্রলোক ধীরে ধীরে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। দু চোখে তীব্র অনুসন্ধানী দৃষ্টি। কোথাও কোনো গন্ডগোল দেখা দিয়েছে নাকি? হ্যাঁ, খুবই সাংঘাতিক ধরনের গন্ডগোল। সার্জেন্ট মৃদু হাসলেন। কিন্তু তেমন কোনো দুর্ঘটনার খবর তো এখনো আপনার কাছে এসে পৌঁছয়নি, এই তো? তবে খুব শিগগিরই মারাত্মক একটা দুর্ঘটনা ঘটতে যাচ্ছে, এবং সেই কথাটা জানাতেই আমি এত দূর ছুটে এসেছি। বাইরের গেটে কার যেন পায়ের শব্দ পাওয়া গেল। খোলা জানলা দিয়ে এক পলক সেদিকে তাকিয়ে দেখলেন সার্জেন্ট। তারপর স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বললেন, ইন্সপেক্টর মরিসন এসে পড়েছেন। আপনি স্যার তার সঙ্গেই এই বিষয়ে কথা বলুন। ইন্সপেক্টর মরিসনকে আমার নেহাত মন্দ লাগলো না। তিনি অন্তত ক্যান্টারের মতো গোবর গণেশ নন। তাকে দেখলে মনের মধ্যে তবু খানিকটা আস্থা জাগে। ভদ্রলোককে বুঝিয়ে বললে তিনি হয়তো পরিস্থিতিটা উপলব্ধি করতে পারবেন। তাই একেবারে সোজাসুজি কাজের কথায় চলে এলাম। বললাম, আপনার সঙ্গে পরিচিত হয়ে খুশি হলাম ইন্সপেক্টর। আমার নাম রিভার, স্যাম রিভার। আমি কর্মসূত্রে আমেরিকান ইন্টেলিজেন্স ব্যুরোর সঙ্গে জড়িত। মনে হলো আমার নামটা কানে যেতে তিনি যেন কিছুটা চমকে উঠলেন, আর চোখে সার্জেন্টের দিকেও তাকিয়ে দেখলেন একবার। অবশ্য নিজেকে সামলে নিতেও তার বিশেষ সময় লাগলো না। সুপ্রভাত স্যার, আমি ইন্সপেক্টর মরিসন। এখন বলুন, আপনার জন্য কি করতে পারি? কি আশ্চর্য ব্যাপার, আমার মতো একজন ডার্ক সাইটের গোয়েন্দা অফিসারের সঙ্গে পরিচিত হয়েও ভদ্রলোকের চালচলনে কোনো রকম চাঞ্চল্যের লক্ষণ ফুটে উঠল না। তার বদলে প্যাকেট খুলে আমাকে একটা সিগারেট অফার করলেন। আপনি অনেক কিছুই করতে পারেন, সিগারেট ধরাতে ধরাতে আমি জবাব দিলাম। ফিনডেন হলে সাংঘাতিক সব কাণ্ড কারখানা ঘটে চলেছে। স্যার গ্রেসলে হেভেন এবং তার কন্যা সিলভিয়া এখন খুবই বিপদগ্রস্ত। একটা আন্তর্জাতিক স্মাগলারের দল তাদের দুজনকে নিজেদের কবজার মধ্যে পুরে ফেলেছে। এদের কাজ কারবার খুবই সংগঠিত এবং সুদূর প্রসারী। একা আমার পক্ষে এদের পেছনে আর বেশিক্ষণ লেগে থাকা সম্ভব হয়নি। আমাকে প্রাণ হাতে করে ফিনডেন হল ছেড়ে পালিয়ে আসতে হয়েছে। তবে এ পর্যন্ত যা দেখেছি তাই যথেষ্ট। এখনই পুলিশ বাহিনীর সাহায্যে সমস্ত জায়গাটা ঘিরে ফেলা উচিত। তা না হলে স্যার গ্রেসলে ও মিস হেভেনের প্রাণ রক্ষা করা সম্ভবপর হবে না। ওরা হয়তো দুজনকেই খুন করে সদল বলে হাওয়া হয়ে যাবে। চলুন ইন্সপেক্টর, আমাদের আর সময় নষ্ট করা ঠিক হবে না। প্রতিটি মুহূর্তই এখন মূল্যবান। আপনি এতটা উতলা হয়ে উঠবেন না, শান্ত কণ্ঠে আশ্বাস দিলেন মরিসন। আমি এখনই একজন কনস্টেবলকে ফিনডেন হলে পাঠিয়ে দিচ্ছি। একজন কনস্টেবল? নিজের অজ্ঞাতেই আমার গলায় ক্ষোভের সুর ফুটে উঠল। শুনুন ইন্সপেক্টর, এই বিপজ্জনক পরিস্থিতি সামাল দেওয়া একজন কনস্টেবলের পক্ষে সম্ভব নয়। এই স্মাগলাররা প্রত্যেকেই সশস্ত্র, শুধু একজন ছাড়া, কারণ আমি তাকে নিরস্ত্র করে এসেছি। পকেটে হাত ঢুকিয়ে বুমগাফির অটোমেটিকটা বার করে টেবিলের ওপরে রাখলাম। ইন্সপেক্টর রিভলভারটা হাতে নিয়ে নেড়ে চেড়ে দেখতে দেখতে প্রশ্ন করলেন, সেখানে কি রক্তারক্তি কাণ্ড ঘটে গেছে? হ্যাঁ, আমি মাথা নাড়লাম। রক্তপাত যে কিছু ঘটেছে তাতে সন্দেহ নেই। ওরা প্রত্যেকেই বেশ ঘাঘু মাল। আমাকে তাই শক্ত হাতে সবকিছুরই মোকাবিলা করতে হয়েছে। মাথায় লোহার ডান্ডা মেরে ওদের একজনকে আমি সাময়িকভাবে ঘুম পাড়িয়ে রেখে এসেছি।
মরিসনের হাতে ধরা রিভলভারটার দিকে ইঙ্গিত করলাম। বস্তুটি তার কাছ থেকে সংগ্রহ করা। আপনার নামটা যেন কি বললেন? রিভলভারটা পাশের টানার মধ্যে ভরে রেখে ইন্সপেক্টর চোখ তুলে তাকালেন। রিভার, আমি জবাব দিলাম। আমার নাম স্যাম রিভার। আমেরিকান ইন্টেলিজেন্স ব্যুরোর আমি একজন স্পেশাল অফিসার। তবে এই মুহূর্তে কোনো পরিচয়পত্র দাখিল করতে পারবো না। গন্ডগোলের মধ্যে কোথাও সেটা হারিয়ে ফেলেছি। না না, প্রমাণ দাখিলের কোনো আবশ্যক নেই। মরিসনের দু চোখে অমায়িক হাসির আভাস। তবে আগাগোড়া সমস্ত কাহিনীটা যদি আমায় একবার খুলে বলেন। দেখুন মিস্টার মরিসন, মাঝপথে বাধা দিলাম আমি। পুলিশি নিয়মকানুন সবই আমার জানা, কিন্তু এই মুহূর্তে নষ্ট করবার মতো আমাদের হাতে আর এক তিলও অবসর নেই। আইনের চোখে ফাঁকি দিয়ে পুরো দলটা সরে পড়ুক, এটা নিশ্চয়ই আপনার অভিপ্রেত নয়। এখনই আমরা যদি তৎপর হয়ে না উঠি। নিশ্চয়ই নিশ্চয়ই, ডাইনে বায়ে মাথা দোলালেন ইন্সপেক্টর। পরিস্থিতির গুরুত্ব আমি বুঝতে পেরেছি, সেই মতোই ব্যবস্থা নেওয়া হবে। তাছাড়া স্কটল্যান্ড ইয়ার্ডেও আমি একটা ট্রাঙ্ক করতে চাই। ওহো না, তার কোনো প্রয়োজন হবে না। স্থানীয় পুলিশ বাহিনী এ ব্যাপারে যাবতীয় দায়িত্ব গ্রহণ করবে। ইংল্যান্ডের অন্য সমস্ত অঞ্চলের পুলিশ বিভাগই স্কটল্যান্ড ইয়ার্ডকে কিছুটা বিদ্বেষের চোখে দেখে, তা আমার জানা ছিল। কিন্তু এই নির্বোধগুলোর জন্য আমি ফ্লিটো ডায়রানের দুর্ধর্ষ স্মাগলারের দলটাকে নির্বিবাদে পালিয়ে যেতে দিতে পারি না। আমাদের প্রাথমিক কর্তব্যগুলো আগে সমাধান করতে হবে, ইন্সপেক্টর মরিসন আমায় জানালেন। যদি কিছু মনে না করেন তাহলে আমাকে বরং নিজের মতে চলতে দিন। তারপর সার্জেন্টকে উদ্দেশ্য করে বললেন, এখনই ডাক্তার পিভকে একটা ফোন করে দাও ডেভিস। তিনি যখন স্থানীয় পুলিশ সার্জন, তখন ঘটনাস্থলে তার উপস্থিতির প্রয়োজন হতে পারে। ডাক্তার পিভকে আমি জানি, তবে সত্যি যদি তার আসা পর্যন্ত আমাদের এখানে অপেক্ষা করতে হয়, তবে ফ্রিন্ডেন হলে পৌঁছে দু একটা মৃতদেহের দর্শন পাওয়া খুব একটা অসম্ভব হবে না। আমাদের তদন্তের একটা নিজস্ব ধারা আছে, নিরুত্তাপ কণ্ঠে ব্যক্ত করলেন ইন্সপেক্টর। কনস্টেবল টার্প ও বেকনকে আমি সেখানে পাঠিয়ে দেবার ব্যবস্থা করেছি। চলুন, আমি না হয় আপনাকে ড্রাইভ করে নিয়ে যাচ্ছি। গাড়িটা কি স্যার আপনার? প্রসঙ্গ পাল্টে প্রশ্ন করলেন মরিসন। না, আমি মাথা নাড়লাম। সম্ভবত ওদের দলেরই কারোর হবে। প্রাণ হাতে নিয়ে পালিয়ে আসবার সময় এটাই প্রথম নজরে পড়ল। হ্যাঁ, ভালো কথা। আপনাদের প্রত্যেককে কিন্তু গ্যাস নিরোধক মুখোশ পরে নিতে হবে। আপনি যখন বলেছেন তখন আর আপত্তি কিসের? কিন্তু এর কারণটা জানতে পারি কি? ফ্রিন্ডেন হলে আমার সঙ্গে ওদের একজনের সংঘর্ষ বাধে। সেই সূত্রে কিছু বুলেট বিনিময়ের প্রয়োজন হয়। একটা বড় কাচের পাত্রে প্রচুর পরিমাণ টিয়ার গ্যাস লুকিয়ে রাখা ছিল। ঘটনাচক্রে আমার রিভলভারের একটা বুলেট সেই কাঁচের জারে গিয়ে লাগে। ইতিমধ্যে সমগ্র ফ্রিন্ডেন হলেও নিশ্চয়ই সেই মারাত্মক গ্যাস ছড়িয়ে পড়েছে। তার ফলে ওদের দলের কেউ কেউ হয়তো ঘায়েল হতে পারে। আমাদের কথাবার্তার মাঝখানেই সার্জেন্ট ডেভিস পাশের ঘর থেকে ফোনের কাজ শেষ করে ফিরে এলেন। 10 মিনিটের মধ্যেই ডক্টর পিভ রেডি হয়ে চলে আসছেন স্যার। তাহলে তো আর কোনো ঝামেলা রইল না। আমার দিকে মুখ তুলে মৃদু হাসলেন মরিসন। এই 10 মিনিট আপনি আমাদের ভিজিটর রুমেই অপেক্ষা করুন। মরিসন নিজেই আমাকে পথ দেখিয়ে বিপরীত দিকে একটা ছোট ঘরে নিয়ে গেলেন। কিন্তু এখানে বসে অপেক্ষা করা যে কি পরিমাণ মূর্খের মতো কাজ হবে সে বোধ আমার ছিল। বললাম, সত্যি আপনি সুবর্ণ সুযোগ হেলায় হারাচ্ছেন মিস্টার মরিসন। আমি বলছি আমাদের এখনই যাত্রা করা উচিত। ইন্সপেক্টর মরিসন একটা দীর্ঘশ্বাস ত্যাগ করলেন। আমাদের কাজকর্মে নিজস্ব একটা ধারা আছে স্যার, আমার পক্ষে তার বাইরে যাবার উপায় নেই। মরিসনের মুখের কথা শেষ হবার আগে একজন কনস্টেবলের আবির্ভাব ঘটল। চোখে মুখে উত্তেজনার ছায়া।
ফ্রিন্ডেন হলে বড় রকমের কোনো গন্ডগোল শুরু হয়েছে স্যার। আমরা তিনজনেই আবার অফিস ঘরে ফিরে এলাম। মরিসন চেয়ার টেনে বসতে বসতে প্রশ্ন করলেন, কি ব্যাপার বেকন, তুমি তো ফোনেও আমাকে খবর দিতে পারতে। সার্জেন্ট গ্রিলি আমাকে আপনার কাছে পাঠিয়ে দিলেন। তিনি নিজে টার্পকে নিয়ে সোজা ফ্রিন্ডেন হলের দিকে রওনা হয়ে গেছেন। প্রাসাদে দারোয়ানি অন্ধ ভদ্রলোকের পরিচর্যা করছে। আমি যেন কিছুটা আলোর আভাস দেখতে পেলাম। বললাম, অন্ধ লোকটি কি বিদেশি? তার চোখ দিয়ে কি অঝরে জল ঝরছিল? এই ভদ্রলোক কিভাবে কথা জানতে পারলেন স্যার? কনস্টেবল বেকন অবাক দৃষ্টিতে আমাকে এক পলক নিরীক্ষণ করে নিল। যথার্থই তিনি একজন বিদেশি। কথাবার্তা শুনে জার্মান বলে মনে হয়। তার কাছে একটা রিভলভারও পাওয়া গেছে, তবে তিনি চোখে কিছু দেখতে পাচ্ছেন না। এই বিদেশির নাম হেলজার, আমি ব্যাখ্যা করে বললাম। ইনি ওই দলেরই একজন সদস্য। তীব্র শক্তির টিয়ার গ্যাসের ফলেই এখন দৃষ্টি হারিয়ে বেসামাল হয়ে পড়েছেন। সার্জেন্ট গ্রিল ফ্রিন্ডেন হলে পৌঁছেই ফোনে বিস্তারিত খবর জানাবেন বলেছেন। বেকন বলে চলল, তিনি আমায় আদেশ দিলেন আমি যেন থানায় ফিরে গিয়ে একটা ধূসর রঙের হিস্প্যানো গাড়ি সম্পর্কে সচেতন থাকবার জন্য বিভিন্ন থানায় সংবাদ পাঠিয়ে দিই। যে কোনো উপায়ে গাড়িটাকে আটকাতে হবে। কিন্তু এখন দেখছি সেটা এই গেটের বাইরেই দাঁড়িয়ে আছে। আপনাদের জন্য আমি এটা সংগ্রহ করে এনেছি। মৃদু হেসে মরিসনকে জানালাম। এই প্রথম ইন্সপেক্টর মরিসনকে বেশ খানিকটা বিচলিত মনে হলো। ব্যাপার স্যাপার আমার বিশেষ সুবিধের ঠেকছে না। পাশের সার্জেন্টের দিকে ফিরে তাকিয়ে বিরস কণ্ঠে মন্তব্য করলেন তিনি, তুমি বরং ফ্রিন্ডেন হলে একটা ফোন করো, গ্রিলের সঙ্গে কথা বলে আসল ঘটনাটা জেনে নাও। আর মিস্টার ইন্সপেক্টর এবার ঈষৎ বিব্রত ভঙ্গিতেই আমার মুখের দিকে তাকালেন। রিভার, আমি তাকে স্মরণ করিয়ে দিলাম। স্যাম রিভার। ওহো হ্যাঁ, মাথা দুলিয়ে মৃদু হাসলেন ইন্সপেক্টর। প্রথমে আপনার কাহিনীটা ঠিকমতো বিশ্বাস করতে পারছিলাম না বলে আমি খুবই দুঃখিত মিস্টার রিভার, কিন্তু সেটা খুব একটা অস্বাভাবিক নয়। আমার চোখে মুখে কৌতুকের ছটা। ইংল্যান্ডের এই শান্ত নির্জন পরিবেশে এসব ব্যাপার বড় একটা ঘটে না, তাই প্রথমে শুনে অবাস্তব বোধ হতে পারে। তবে আমার প্রধান কর্মস্থল হলো শিকাগো। নানা ধরনের খুনে আর গুন্ডাদের সেখানে একচ্ছত্র আধিপত্য। হ্যাঁ স্যার, আপনার নাম আমি শুনেছি। তাই নাকি? মনে মনে বিস্মিত না হয়ে পারলাম না। সেই সঙ্গে একটা গর্বিত খুশির আমেজ। ইংল্যান্ডের এই গন্ডক গ্রামের অতি সাধারণ একজন পুলিশ ইন্সপেক্টরও আমার নামের সঙ্গে সুপরিচিত, এবং এবারে তিনি আমার রোমাঞ্চকর কর্মধারার যৎকিঞ্চিত নমুনাও স্বচক্ষে প্রত্যক্ষ করবার সুযোগ পাবেন। শুধু আমি কেন, আমাদের অনেকেই আপনার কীর্তিকাহিনীর সঙ্গে পরিচিত। ইন্সপেক্টর আর কিছু বলবার আগে ঝড়ের বেগে ডক্টর পি এসে হাজির হলেন। সুপ্রভাত ইন্সপেক্টর। ভদ্রলোকের নিঃশ্বাসে প্রশ্বাসে পূর্ববৎ হুইস্কির উগ্র গন্ধ। অবিলম্বে আমার দিকেও তার নজর পড়ল। সুপ্রভাত মিস্টার মার্টিন। এখানেও যে আপনার দর্শন পাবো আশা করিনি। এই নামেই আমি ফ্রিন্ডেন হলে পরিচিত ছিলাম। মরিসনকে বুঝিয়ে দিলাম ব্যাপারটা। তারপর পিভকে উদ্দেশ্য করে বললাম, ডক্টর পিভ, আমার আসল নাম স্যাম রিভার। আমি আমেরিকান ইন্টেলিজেন্স ব্রাঞ্চের সঙ্গে যুক্ত। তদন্তের প্রয়োজনেই আমাকে নাম ভারিয়ে জন মার্টিন হতে হয়েছে। কি আশ্চর্য! ডক্টর পিভের রক্তাভ চোখে বিস্ময় ঝলকে উঠল। আমাদের কথাবার্তার মাঝখানেই ব্যস্ত পায়ে ফিরে এলেন সার্জেন্ট। চোখে মুখে উত্তেজনার ছায়া। ফ্রিন্ডেন হলে লাইন পাওয়া গেল না স্যার, বোধহয় কেউ তার কেটে দিয়েছে। চিন্তামগ্ন ভঙ্গিতে মাথা দোলালেন মরিসন। পরিস্থিতিটা এবার যেন তার কাছে পরিষ্কার হয়ে আসছে। মুখের ভাবে সেই রকমই মনে হলো।
নিজের কর্তব্য সম্পর্কেও তার মধ্যে আর কোনো দ্বিধা সংশয় রইল না। বেকন, শিগগির গাড়ি রেডি করো, আমি এখনই তোমাকে নিয়ে ফ্লিন্ডার হলে রওনা হব। এদিককার ভার আপাতত তোমার হাতে দেওয়া রইল ডেভিস। অবশেষে আমার দিকে চোখ তুলে তাকালেন। মিস্টার রিভার, কিছু মনে করবেন না, আপনি সার্জেন্টের সঙ্গে আমাদের এখানেই অপেক্ষা করুন। আমি ততক্ষণে ডক্টর পিভকে নিয়ে স্যার গ্রিসলের প্রাসাদ থেকে ঘুরে আসি। প্রতিবাদের ভঙ্গিতে আমি মাথা নাড়লাম। না না, আমিও আপনাদের সঙ্গে যেতে চাই। মিস্টার রিভার, মরিসন বললেন, আমাকে দয়া করে ভুল বুঝবেন না। বিশেষ কারণেই আমি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। পরে নিশ্চয়ই আপনি সমস্ত জানতে পারবেন, কিন্তু এই মুহূর্তে আমরা আর অপেক্ষা করতে পারছি না। আমাকে প্রায় জোর করেই অফিস ঘরে বসিয়ে রেখে পিভকে নিয়ে বেরিয়ে গেলেন মরিসন। এরকমটা যে হবে আমার ধারণা ছিল না, তবে আমিও বিনা প্রচেষ্টায় ছেড়ে দেবার পাত্র নই। ভাবলাম দুজনে কিছুটা এগিয়ে গেলে আমি আমার চোরাই হিসপ্যানো নিয়ে ওদের অনুসরণ করব। সার্জেন্টের চোখে ধুলো দিয়ে এখান থেকে সরে পড়া খুব একটা দুঃসাধ্য হবে না, কিন্তু সার্জেন্ট ডেভিস বোধহয় আমার মনের কথা আঁচ করতে পারলেন। ইন্সপেক্টরকে গাড়িতে তুলে দিয়েই তিনি আবার ফিরে এসে আমার সামনে দাঁড়ালেন। তার হাতে ব্রাউন রঙের কাগজ দিয়ে মোড়া একটা পেপার ব্যাক বই। ইন্সপেক্টর মরিসন আপনাকে এই বইটা পড়তে দিয়ে গেছেন স্যার। এটা আমাদের সকলেরই খুব ফেভারিট। পড়তে পড়তে কোথা দিয়ে যে সময় কেটে যাবে টের পাবেন না। বইটা আমার হাতে দিয়ে ডেভিড আবার বেরিয়ে গেলেন ঘর ছেড়ে। অফিস ঘরে আমি এখন একা। মরিসনের মতিগতি বোঝা ভার। আমার সঙ্গে এ ধরনের তামাশার অর্থটাই বা কি? এত প্রচেষ্টার পরও যদি পাখি উড়ে যায় তাহলে আর আফসোসের সীমা পরিসীমা থাকবে না। সমস্ত দায় দায়িত্ব নিজের ঘাড়ে টেনে নিয়ে তিনি আমার ওপর এক হাত টেক্কা দিতে চান, কিন্তু কাদের সঙ্গে পাল্লা দিতে চলেছেন সে সম্পর্কে বিন্দুমাত্র হুঁশ জ্ঞান নেই। কথায় আছে, বুদ্ধিমানেরা যে পথে যেতে ভয় পায়, মূর্খেরা অনায়াসে সেদিকে পা বাড়ায়। প্রবাদটা যে কতখানি সত্যি এখন সেটা মর্মে মর্মে উপলব্ধি করতে পারছি। নিষ্ফল ক্ষোভ বুকের গভীরে চেপে রেখেই হাতের বইটার দিকে মনোনিবেশের চেষ্টা করলাম। সস্তা পেপারব্যাক সিরিজের ক্রাইম ফিকশন। বইটা যে বহুবার বহুজনের হাতে হাতে ফিরেছে তা এর বর্তমান হাল দেখেই অনুমান করে নেওয়া যায়। বইয়ের টাইটেলটাও বেশ জমকালো, মৃত্যু নীল রাত। লেখক একজন উদীয়মান তরুণ। স্বল্প সময়ের ব্যবধানে বেশ কয়েকটা সংস্করণও হয়ে গেছে বইটার। তাতেই বোঝা যাচ্ছে বাজারে এর বেশ চাহিদা আছে। এমনকি আমার নিজের কাছেও নামটা বেশ চেনা চেনা ঠেকলো। কয়েকটা পাতা উল্টে দেখবার পরই সমস্ত কুয়াশা কেটে গেল। এখন আর আমার মধ্যে কোনো সংশয় নেই। সেই সঙ্গে তীব্র একটা আতঙ্কের ভাবও আমাকে দিশেহারা করে তুলল। প্রথম যখন আমি আমার স্মৃতিভ্রংশ অবস্থার কথা জানতে পারি তখনও একটা ভয়ের মেঘ আমাকে ঘিরে ধরেছিল, কিন্তু তার চেহারা সম্পূর্ণ আলাদা। সেখানে ভয়ের সঙ্গে মিশেছিল কৌতূহল, তাই তার প্রভাব এত গভীর নয়। আমি কে, কি আমার পরিচয়, এটাই ছিল মূল সমস্যা। আমাকে সেই অভাবিত সমস্যারই সমাধান করতে হবে। নানাবিধ চিন্তা ভাবনার পর আমি সিদ্ধান্ত নিলাম আমার আদত নাম স্যাম রিভার এবং আমি একজন আমেরিকান গোয়েন্দা। মৃত্যুনীল রাত এই স্যাম রিভারেরই দুঃসাহসিক রোমাঞ্চকর জীবন কাহিনী। শিকাগো সম্পর্কে আমার অভিজ্ঞতার বর্ণনা দেওয়ার সময় সিলভিয়াকে যে কাহিনী আমি শুনিয়েছিলাম সেটা এই আখ্যায়িকার প্রথম অধ্যায়। সেই কারণেই তিনি সেদিন আমার নাম স্যাম রিভার শুনে চমকে উঠেছিলেন। ইন্সপেক্টর মরিসনও তাই প্রথমে আমাকে ছিটগ্রস্ত পাগল বলে সাব্যস্ত করেছিলেন। পরে দুর্ঘটনার গন্ধ পেয়ে ফ্লিন্ডার হলের দিকে ছুটে যান।
কাহিনীটা আমাকে এতখানি অভিভূত করে ফেলেছিল যে আগা গোড়া এর প্রতিটি ঘটনায় আমার স্মৃতিতে নিখুঁতভাবে গাঁথা হয়ে আছে। তারপর মনে পড়ল ট্রেনে আসার সময় এই বইটাই আমার সঙ্গে ছিল। লিভারপুল স্টেশনের বুক স্টল থেকে দেখে শুনে এই বইটাই বেছে নিয়েছিলাম আমি। বাড়ি থেকে বেরোবার সময় আমার স্ত্রী জেন আমাকে এই পরামর্শ দিয়েছিল, একটা গল্পের বই সঙ্গে না থাকলে এতখানি ট্রেন জার্নি ক্লান্তিকর ঠেকতে পারে। কিন্তু পড়ার পর বইটা ভুলে ট্রেনেই ফেলে এসেছি। এখন বুঝতে পারছি এই কাহিনীটাই আমাকে সাদাসিধে জন মার্টিন থেকে রাতারাতি মার্কিন গোয়েন্দা স্যাম রিভার বানিয়ে দিয়েছে। এই নবতম আবিষ্কারের ফলে একটা লজ্জা ও কুণ্ঠার ভাবও আমার সমগ্র সত্তাকে গ্রাস করে নিল। ফিনডেন হলের যাবতীয় ঘটনাবলী যেন এক অলীক দুঃস্বপ্ন। মাটির পৃথিবীর সঙ্গে বোধহয় তার কোনো সংযোগ নেই। কিন্তু ব্যস্ত পায়ে সার্জেন্ট ডেভিসের আবির্ভাবই আমার ভুল ভাঙিয়ে দিল। এই মাত্র ইন্সপেক্টর মরিসন খবর পাঠালেন তার ফিরতে একটু দেরি হবে। আপনি দয়া করে এই সময়টুকু এখানেই অপেক্ষা করুন, কারণ ফিনডেন হলে পৌঁছবার পর তিনি নানান ঝামেলায় জড়িয়ে পড়েছেন। স্যার গ্রেসলেকেও তার শয়নকক্ষে মৃত অবস্থায় পাওয়া গেছে। সে কি? রীতিমতো চমকে উঠলাম আমি। ডেভিসের মুখে কোনো বিকার নেই, বরং একটু যেন খুশি খুশি ভাব। হ্যাঁ স্যার, সত্যিই তিনি মারা গেছেন। বুকের মধ্যে ব্যাকুল বিভ্রান্তির ভাবটা কিছুতেই কাটতে চাইছে না, যদিও বেগটা আগের মতো প্রবল নয়। এখন আমি জানি আমি কে, কি আমার পরিচয়, কিন্তু এই জানাটাকে বরাবরের মতো ধরে রাখতে পারবো তো? বিস্মৃতি এসে আবার সবকিছু ভাসিয়ে দিয়ে যাবে না? এমনকি এই চিন্তাটাও কি দারুণ অস্বস্তিকর। তাড়াতাড়ি সার্জেন্টকে ডেকে বললাম, শুনুন মিস্টার ডেভিস, আমি এখন বুঝতে পারছি বিগত বেশ কয়েকদিন আমার স্মৃতির ধ্বংস ঘটেছিল। এখন আবার হারানো স্মৃতি ফিরে পেয়েছি। আমার আসল নাম স্যাম রিভার নয়। তা আমরা জানতাম। মৃদু হেসে ডেভিস আমাকে সান্ত্বনা দেবার চেষ্টা করলেন। সেই কারণে ইন্সপেক্টর আপনাকে এই বইটা পড়তে দিয়ে গেছেন। হ্যাঁ, তাহলে আপনার প্রকৃত নাম? মার্টিন, জন মার্টিন। ডক্টর পিভো তো আপনাকে এই নামেই ডাকলেন। হ্যাঁ, এখনো দেখছি আমি আমার আসল পরিচয়ই ফিনডেন হলে হাজির হয়েছিলাম। কিন্তু স্যার গ্রেসলের এই মৃত্যু সংবাদটা? মৃদু মন্দ মাথা দোলালেন ডেভিস। এ বিষয়ে এখন আর ভেবে কোনো লাভ নেই মিস্টার মার্টিন। একটু থেমে আবার বললেন, ভদ্রলোক কি আপনার পূর্ব পরিচিত? না না, আগে কোনোদিন নাম পর্যন্ত শুনিনি। বিজ্ঞাপন সংক্রান্ত ব্যাপারেই প্রথম আলাপ। আমেরিকা থেকে আমরা একই জাহাজে ইংল্যান্ডে ফিরেছি। জাহাজের ডাইনিং রুমেই আমাদের মধ্যে এ সম্পর্কে কিছু আলাপ আলোচনা হয়। সেই সূত্রে স্যার গ্রেসলে আমাকে তার প্রাসাদে আমন্ত্রণ জানালেন। বললেন সেখানে বসেই বাকি কাজটা পাকা করে নেওয়া যাবে। ইতিমধ্যে তিনি ও তার অন্যান্য পার্টনারদের সঙ্গে কথাবার্তা বলে নেবার সুযোগ পাবেন। কিন্তু ফিনডেন হলে আসার পথেই আমি আমার পূর্ব স্মৃতি হারিয়ে ফেলি। এমনকি 5 মিনিট আগে পর্যন্ত আমি আমার অতীত সম্পর্কে সম্পূর্ণ অন্ধ হয়েছিলাম। তার ফলেই অনেক কিছু উল্টো পাল্টা কাণ্ড বাঁধিয়ে বসেছি। ট্রেনে আসার সময় এই বইটাই আমার হাতে ছিল। সেখান থেকেই কিভাবে মাথার মধ্যে ঢুকে গেল আমি হচ্ছি ধুরন্ধর মার্কিন গোয়েন্দা স্যাম রিভার। আশা করি এখন আপনার বিভ্রান্তি দূর হয়েছে, সহৃদয় কণ্ঠে প্রশ্ন করলেন ডেভিস। আমি কথা না বলে শুধু মাথা নাড়ালাম। তা অবশ্য হয়েছে, কিন্তু সবটুকুই বা হয়েছে বলি কি করে? ফিনডেন হলে ওই অস্বাভাবিক ঘটনাগুলো তো মিথ্যে নয়, এবং প্রায় প্রত্যেকটাই আমার নিজের চোখের ওপর দিয়ে ঘটে গেছে। স্বয়ং আমি খুন হতে হতে বরাতক্রমে রক্ষা পেয়েছি। ক্যারিংটনের কাঁধের মধ্যে বুলেটের আঘাত এবং রহস্যময় হেলিকপ্টারের নিঃশব্দ আনাগোনা, স্যার গ্রেসলে হেভেনের এই অস্বাভাবিক মৃত্যু,
সিলভিয়ার কপালেই বা কি ঘটেছে কে জানে। আর এই সব কিছুর নাটের গুরু যে ফ্লিটউড আয়রন, সে বিষয়েও আমার মনে কোনো সন্দেহ নেই। সার্জেন্টটি আমার চিন্তাধারায় ছেদ ঘটালেন। বললেন, 1 মিনিট বসুন, দেখি একটু চায়ের বন্দোবস্ত করা যায় কিনা। অসংখ্য ধন্যবাদ। চায়ের কথায় আমার পেটের খিদেটাও চনমনিয়ে উঠল। সেই সঙ্গে খানকতক স্যান্ডউইচ হলে মন্দ হয় না। নানান ঝামেলায় দুপুরের লাঞ্চটা সারা হয়নি। অবশ্যই অবশ্যই, আমার আগেই খোঁজ নেওয়া উচিত ছিল। ব্যস্ত পায়ে ঘর ছেড়ে বেরিয়ে গেলেন ডেভিস। অল্প বাদেই চা আর স্যান্ডউইচ নিয়ে ফিরে এলেন। জলযোগের পর তবু খানিকটা সুস্থ বোধ করলাম। তারপর একটা ইজি চেয়ারে হেলান দিয়ে শুয়ে পড়লাম চোখ বুজে। শুয়ে শুয়ে নিজের কথাটাই ভাবছিলাম। ঘটনাটা জানাজানি হয়ে গেলে জেনের কাছে মুখ দেখাবো কিভাবে? জেনই বা সব শুনে কি ভাববে? ভাবনার ফাঁকে ফাঁকে দু চোখ জুড়ে একটা তন্দ্রার আবেশও জড়িয়ে আসছিল। এমন সময় মরিসনের আবির্ভাবে চটক ভাঙল। তার পেছন পেছন কনস্টেবল বেকন। শুভ সন্ধ্যা মিস্টার রিভার। চেয়ার টেনে বসতে বসতে মরিসন আমার দিকে চেয়ে মৃদু হাসলেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ ইন্সপেক্টর, বিনীত কণ্ঠে নিবেদন করলাম আমি। সত্যি আপনি আমার অশেষ উপকার করেছেন। এর জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ। না না, এতখানি কৃতজ্ঞতা প্রকাশের কোনো কারণ নেই। মরিসন হাত নেড়ে আমাকে নিরস্ত করলেন। আমি জানতাম কোথাও কিছু একটা গন্ডগোল ঘটেছে। তাছাড়া আপনি যে নির্দোষ সে সম্পর্কেও আমার মনে কোনো দ্বিধা ছিল না। তা না হলে নিজেকে কেউ কখনো গোয়েন্দা গল্পের নায়ক হিসাবে প্রতিপন্ন করতে চায় না। তবে আপনাকে আর একটু কষ্ট দিতে হচ্ছে বলে আমি খুবই দুঃখিত মিস্টার মার্টিন। আমার নাম জন মার্টিন। ফ্রিন্ডেন হলেও তো আপনি এই নামে পরিচিত ছিলেন, তাই না? হ্যাঁ, আমি মাথা নাড়লাম। একমাত্র মিস হেভেন ছাড়া। তাকে আমি বলেছিলাম আমার নাম স্যাম রিভার। আমি যে কিভাবে এত নির্বোধের মতো কাজ করে বসলাম। এই সামান্য ব্যাপারে এতখানি বিব্রত হবেন না স্যার। তবে আগামীকাল করোনারের বিচার শেষ না হওয়া পর্যন্ত আপনাকে এখানেই থেকে যেতে হচ্ছে, কারণ বিচারের সময় আপনাকে আমাদের প্রয়োজন হতে পারে। এবং এখন একবার আপনাকে আমার সঙ্গে ফ্রিন্ডান হলে যেতে হবে। আগে আমি আমার স্ত্রীর সঙ্গে ফোনে যোগাযোগ করতে চাই। আমার পার্টনারের সঙ্গেও কথা বলা প্রয়োজন। ও হয়তো আমার সম্পর্কে উল্টো পাল্টা কিছু ভেবে বসে আছে। আর একটা কথা কি মিস্টার মরিসন, দয়া করে আমার এই স্মৃতিভ্রংশ অবস্থার কথা যেন আর কারোর কাছে ব্যক্ত করে দেবেন না। না, সে সম্পর্কে আপনি নিশ্চিন্ত থাকুন। এটা তো আপনার কোনো দোষ নয়, এবং আপনি না চাইলে আমরাও একথা কাউকে জানাতে যাব না। কয়েক মুহূর্ত নীরব থাকার পর মরিসন আবার প্রশ্ন করলেন, আচ্ছা, ফ্রিন্ডেনে আসার পর থেকে সমস্ত ঘটনা আপনার ঠিক মতো স্মরণে আছে তো? হ্যাঁ, তা আছে, খুব পরিষ্কারভাবেই আছে। এখন যেন সমস্তটাকে স্বপ্ন বলে মনে হয়। জীবনে এমন অভিজ্ঞতা আর কখনো হয়নি। তাহলে এই কথাই রইল, আমরা এ সম্পর্কে কোনো রকম মুখ খুলব না। বাকিটা আপনার অভিরুচি। ধন্যবাদ ইন্সপেক্টর। মনে মনে স্বস্তির নিঃশ্বাস ছাড়লাম। আমিও কাউকে বলতে যাচ্ছি না, এমনকি আমার স্ত্রীকেও না। ফোনেও এ প্রসঙ্গে কোনো উচ্চবাচ্য করিনি। জেনকে ঈষৎ উদ্বিগ্ন মনে হলো। আমি যে সঙ্গে বেশি পোশাক পরিচ্ছদ আনিনি সে বিষয়েও ও সচেতন। ফোনে আমার গলা শুনে তবু ভরসা পেল খানিকটা। বার্ডের গলার আওয়াজটা একটু যেন গম্ভীর। ওর ধারণা আমি নিজে থেকে ফ্রিন্ডেন হলের এই দুর্ঘটনার সঙ্গে জড়িয়ে পড়েছি। ওকেও স্তোক বাক্যে ভোলাবার চেষ্টা করলাম। এবারে স্যার আমাদের কিছু প্রশ্নের জবাব দিতে হবে। রিসিভার নামিয়ে রেখে অফিস ঘরে ফিরে আসার পর শুরু করলেন মরিসন। তবে আমার এই প্রশ্নমালা আপাতত ফ্রিন্ডেন হল পর্যন্ত তোলা থাক।
সেখানে পৌঁছবার পর আপনি ধীরে সুস্থে আমাদের প্রশ্নের জবাব দেবেন। পুলিশ কারেই রওনা হলাম আমরা। যাবার পথে মরিসন জানালেন, স্যার গ্রেসলেকে তার শয়ন কক্ষে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে ঠিকই, যদিও এটা খুন নয়, মৃত্যু। ডক্টর পিভের মতে হার্ট ফেলই এই মৃত্যুর কারণ। অবশ্য ক্যারিংটনের এই দুর্ঘটনার পর থেকেই আমাদের একজন কনস্টেবল সারাক্ষণের জন্য ওখানে মোতায়েন ছিল। আমার মুখের দিকে তাকিয়ে অর্থপূর্ণ ইঙ্গিত করলেন মরিসন, এবং ক্যান্টের আহত হবার পর তার সঙ্গে আরও একজন যুক্ত হয়। আপনি কি বলতে চান দুজন পুলিশ কর্মচারী সবসময়ের জন্য ফিন্ডন হলের ওপর নজর রেখে চলছিল? হ্যাঁ, আর এই কারণেই প্রথমে আপনার কথা ঠিকমতো বিশ্বাস করতে পারিনি। খুবই আশ্চর্যের ব্যাপার তো। এর মধ্যে অবাক হবার কিছু নেই। দুজন লোক জখম হয়ে ফিন্ডন হলে পড়ে আছে। সেখানে অদ্ভুত অদ্ভুত সব কাণ্ড ঘটে চলেছে, আর আমরা নিশ্চেষ্ট হয়ে হাত পা গুটিয়ে বসে থাকব? এতটা উদাসীন আমরা নই। পুলিশের কাজকর্ম সম্পর্কে আমার বাস্তব অভিজ্ঞতা খুবই সীমিত। তবু কেন যে আমি নিজেকে একজন ডার্ক সাইটের গোয়েন্দা হিসেবে ভাবতে শুরু করলাম? নিষ্ফল ক্ষোভে মাথা নাড়লাম আমি। তার ফলে কত যে আবোল তাবোল কাণ্ড বাঁধিয়ে বসে আছি। পকেট হাতরে আমার সেই 30 দফার তালিকা বার করে ইন্সপেক্টরকে দেখালাম। এই দেখুন, আমি নিজে নির্বোধ ভাঁড়ের মতো ধরা চুরো পড়ে তদন্তের কাজে নেমে পড়েছিলাম। ইন্সপেক্টর বেশ কিছুক্ষণ কাগজটা হাতে নিয়ে মনোযোগ সহকারে তাকিয়ে দেখলেন। বললেন, মন্দ নয়, এর মধ্যে অনেক কিছু প্রয়োজনীয় মাল মশলা পাওয়া যাবে। গেট পেরিয়ে প্রশস্ত লনের একধারে আমাদের গাড়ি এসে থামল। টিয়ার গ্যাসের উগ্র গন্ধ এখনো অস্পষ্টভাবে বাতাসের সঙ্গে জড়িয়ে আছে। মরিসন আমাকে নিয়ে লাইব্রেরি ঘরের দিকে এগোলেন। টেবিলের সামনে একটা চেয়ারের ওপর গা এলিয়ে বসেছিলেন আয়রন। আমাদের ঢুকতে দেখে মৃদু হেসে দাড়ির জঙ্গলে হাত বোলালেন বার কয়েক। তার সকৌতুক চোখের দৃষ্টি সোজাসুজি আমার মুখের উপর নিবদ্ধ। এই যে আসুন মিস্টার মার্টিন। ভদ্রলোক এমন ভঙ্গিতে কথাটা ছুড়ে দিলেন যাতে মনে হয় তিনি একজন হোমরা চোমরা কেউকেটা। অধস্তন মরিসন এই অধমকে তার সামনে দাঁড় করিয়ে দিয়ে শুধুমাত্র নিজের কর্তব্য সম্পাদন করেছেন। তারপর মরিসনের দিকে ফিরে বললেন, তাহলে ইন্সপেক্টর? মরিসন কি জবাব দিতেন জানি না। তার আগেই ঝড়ের বেগে কর্নেল ফরেস্ট হাজির হলেন। চোখে মুখে রুদ্ধশ্বাস, উত্তেজনা, কণ্ঠস্বরেও তার প্রকোপ টের পাওয়া যাচ্ছে। দেখছি আবার আপনি ফিরে এসেছেন ইন্সপেক্টর। সত্যি সবকিছু একটা হেস্তনেস্ত হওয়া প্রয়োজন। তারপর আয়রনের দিকে চোখ তুলে গম্ভীর রহস্যময় কণ্ঠে বললেন, এবার আপনার সব জারিজুরি শেষ মিস্টার আয়রন। মরিসনের মুখ দেখে বোঝা গেল এই নাটকীয় ঘটনায় তিনি একেবারে হতচকিত হয়ে পড়েছেন। দু চোখে বিমূঢ় বিভ্রান্তি, কিন্তু ফরেস্টের মধ্যে কোনো বিকার নেই। নিজের কথার খেই ধরে দৃঢ়স্বরে বলে চললেন, এভাবে সকলের সামনে আমি এ গোপন তথ্য ফাঁস করতে চাইনি, কিন্তু এই মুহূর্তে অন্য কোনো উপায় খুঁজে পেলাম না, এবং ভদ্রলোককে গ্রেপ্তার করবার জন্য আমি ইন্সপেক্টরকে অনুরোধ জানাচ্ছি। লাইব্রেরি হলের মধ্যে কয়েক সেকেন্ডের জন্য থমথমে নীরবতা। ঘটনাকে আরো বেশি নাটকীয় করে তোলবার অভিপ্রায়ে যে এ ক্ষণিক বিরতি তা নয়। আসলে কর্নেল ফরেস্ট আর কথা খুঁজে পাচ্ছিলেন না। ফ্লিটউড আয়রন চোখ থেকে পুরু লেন্সের চশমাটা টেনে নিয়ে তার কাঁচ দুটো রুমাল দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করছিলেন। সেই ফাঁকে মাঝে মাঝে আর চোখে তাকিয়ে দেখছিলেন ফরেস্টকে। অবশেষে তার ঠোঁটের ফাঁকে মৃদু হাসি বিচ্ছুরিত হলো। নিশ্চয়ই নিশ্চয়ই, এতে আর আপত্তির কি কারণ থাকতে পারে? কিন্তু কাকে গ্রেপ্তার করবার জন্য আপনি ইন্সপেক্টরকে অনুরোধ জানাচ্ছেন কর্নেল ফরেস্ট? আপনাকে।
ক্রুদ্ধ কণ্ঠে চেঁচিয়ে উঠলেন কর্নেল। আমিও মনে মনে আশ্বস্ত বোধ করলাম, ফ্লিটউড আয়রন যত বড় ধড়িবাজ শয়তানি হন না কেন, এবারে আর ভদ্রলোক পালাতে পারবেন না। তবে তার কোনো উদ্যোগও ভদ্রলোকের মধ্যে লক্ষ্য করা গেল না। শুধু মৃদু মন্দ মাথা নাড়লেন বার কয়েক। তার পিট পিট চোখের হাসিটাও বেশ বদখত। 1 মিনিট কর্নেল ফরেস্ট, কিন্তু আমাকে কেন গ্রেপ্তার করা হবে তার কারণটা জানতে পারি কি? আমি আপনার সঙ্গে কোনো যুক্তিতর্কে যেতে চাই না। আপনার শয়তানি খেল এতদিন আপনি বেশ ভালোই দেখিয়েছেন, কিন্তু ব্যাপারটা বেশি করে বাইরে ছড়িয়ে পড়বার আগে আমি ইন্সপেক্টরকে আবার আমার পুরনো অনুরোধ স্মরণ করিয়ে দিতে চাই। তবে কারণটা আগে জানা দরকার। আয়রন তখনও নিজের চেয়ারে অবিচল। গ্রেপ্তারের আগে আমার নামে ওয়ারেন্ট বার করতে হবে। তার জন্য সুনির্দিষ্ট অভিযোগ থাকা প্রয়োজন। আচ্ছা কর্নেল ফরেস্ট, আপনার উক্ত এই চতুর ধুরন্ধর পুরুষটি যে মিস্টার মার্টিন নন, সে বিষয়ে আপনি কি সম্পূর্ণ নিশ্চিত? ভদ্রলোকের চরিত্রটিও রীতিমতো রহস্যময়, এবং ইনি এমন অনেক ঘটনার সঙ্গে জড়িত পুলিশ যার সুনিশ্চিত ব্যাখ্যার দাবি রাখে। তারপর চোখ তুলে আমার দিকে ফিরে তাকালেন। মিস্টার মার্টিন, আপনিও আশা করি এর সদুত্তর দিতে দ্বিধা করবেন না। আমি কিছু বলবার আগেই মরিসনের গলা বেজে উঠল। মিস্টার মার্টিন সম্পূর্ণ নির্দোষ। তিনি শুধু পূর্ব স্মৃতি হারিয়ে ফেলেছিলেন। কিন্তু একথা কোথাও প্রকাশ করবেন না বলে আপনি আমার প্রতিশ্রুতি দিয়েছিলেন ইন্সপেক্টর মরিসন। ক্ষুব্ধ কণ্ঠে অভিযোগ জানালাম আমি। এখানে প্রতিশ্রুতি ভঙ্গের কোনো প্রশ্ন নেই, হাসি মুখে আশ্বাস দিলেন মরিসন। কারণ? কর্নেল ফরেস্ট আবার তাকে বাধা দিলেন। ইন্সপেক্টর, আপনি আয়রন নামধারী এই ব্যক্তিটিকে গ্রেপ্তার করবেন কি করবেন না, আমি প্রথমে সেই কথাটা জানতে চাই। ইন্সপেক্টর মরিসন সবিশেষ বিব্রত ও বিচলিত। হতাশ ভঙ্গিতে হাত নেড়ে নিরস্ত করতে চাইলেন ভদ্রলোককে। শুনুন স্যার, এ ধরনের কোনো গুরুতর সিদ্ধান্ত গ্রহণের আগে একটু চিন্তা ভাবনা করা উচিত। কি অভিযোগের ভিত্তিতেই বা আমরা একে গ্রেপ্তার করব? কেন, খুন? অকপটে ব্যক্ত করলেন কর্নেল। আর একটু থেমে আবার বললেন, সে যা হোক, গ্রেপ্তারের পক্ষে খুনের অভিযোগটা কি যথেষ্ট নয়? হ্যাঁ, অভিযোগটা সত্যিই খুব মারাত্মক, মাথা নেড়ে সায় দিলেন মরিসন। তবে প্রশ্নটা হচ্ছে, কাকে ইনি খুন করেছেন? আপনার কি ধারণা, ক্যাপ্টেন রাফেটির মৃত্যু? ওহো না, রাফেটির সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। তার মৃত্যুটা নিতান্তই একটা দুর্ঘটনা। কিন্তু মিস্টার আয়রন যে ক্যারিংটনকে হত্যার চেষ্টা করেছিলেন তাতে কারও সন্দেহ থাকা উচিত নয়। এবং তার ওপর বাকিটা উজ্জ্ব রেখেই বিরক্তি ভরে মাথা ঝাঁকালেন ফরেস্ট। সে যা হোক, শিগগিরই এই ভদ্রলোককে গ্রেপ্তারের বন্দোবস্ত করুন ইন্সপেক্টর। উনি কিন্তু সাংঘাতিক বিপজ্জনক। আয়রন নির্বিকার ভাবলেশীন, কণ্ঠস্বরে একটু কৌতুকের আভাস। আমার বিশ্বাস কর্নেল ফরেস্ট, আপনার হিসেবে নিশ্চয়ই কোনো ভুলচুক হয়েছে। আপনি হয়তো আমার বদলে আর কাউকে বোঝাতে চাইছেন। না, আপনি আর আমাকে ফাঁকে দিতে পারবেন না। অনেক দিন থেকে আমি আপনার গতিবিধির ওপর তীক্ষ্ণ নজর রেখে দিয়েছি। আমারও তাই বিশ্বাস। তার মানে আপনি কি বলতে চাইছেন? আমার বক্তব্য? আয়রন চশমাটা নাকের ওপর তুলে নিয়ে অল্প হাসলেন। আপনার মগজে একটা অলীক ভূত বাসা বেঁধে বসেছিল, সেই জন্যই সবকিছুই আপনি উল্টো পাল্টা দেখছিলেন। যদি কিছু মনে না করেন তবে এ বিষয়ে আমরা খানিকটা আলোচনা করে নিতে পারি। আমার আলোচনার কোনো প্রয়োজন নেই, বেশ জোরের সঙ্গে ঘাড় দোলালেন ফরেস্ট। আগেই বলে রেখেছি, আর কোনো ফন্দি ফিকির খাটবে না। আপনার সব খেল খতম মিস্টার আয়রন। ঠিক তাই, আমার নিজেরও তাই ধারণা। কিন্তু কর্নেল, সত্যিই আপনি এই জটিল রহস্যের কিছুই জানেন না। আর চোখে একবার আমার দিকে তাকিয়ে দেখলেন আয়রন। সমস্ত খুলে বলতে গেলে সরকারি গোপন তথ্য ফাঁস হয়ে যাবার সম্ভাবনা।
তবে সরকারের প্রতিটি দপ্তর যে পরস্পরের সঙ্গে যোগাযোগ রেখে চলে না, এটা হয়তো মিস্টার মার্টিনও বুঝতে পারছেন। এই প্রথম কর্নেলের চোখে মুখে বিব্রত ছায়া ফুটল। কোনটা যে পৃথিবীতে বিশ্বাসযোগ্য, মাঝে মাঝে তার কোনো কুলকিনারা পাওয়া যায় না। এই ঘটনাটা যদি সত্যি হয়, তবে এর চেয়ে আশ্চর্যের ব্যাপার জগতে আর কখনো ঘটেনি। তাছাড়া হেলজার, বুমগাফি, লানিয়ার এবং মিসেস গাটার এরা সকলেই বা গেলেন কোথায়? তারা কখন বেরিয়েছেন তাও কেউ জানে না। আমি জানি। দাড়ি চুমড়ে মুচকি হাসলেন আয়রন। ইন্সপেক্টর মরিসনও সে তথ্য অবগত আছেন। আজ বিকেলেই প্রত্যেককে গ্রেপ্তার করা হয়েছে। প্রত্যেকের নামে নামে বিশেষ গ্রেপ্তারি পরোয়ানা ছিল। গ্রেপ্তার? কর্নেল চমকে উঠলেন। অভিযোগটা কি? এইমাত্র যে কারণে আপনি আমার ফাঁসির বিধান দিয়েছিলেন। অবশ্য আপনার পক্ষে এই ভুলটা খুব অস্বাভাবিক নয়। ঘটনাবলী ক্রমেই এত জটিল হয়ে উঠল। দাঁড়ান দাঁড়ান, ব্যস্ত সুরে বাধা দিলাম আমি। আপনারা কি নিয়ে কথাবার্তা বলছেন এক বর্ণও বোঝা যাচ্ছে না। হ্যাঁ, আপনার পক্ষে এর মর্মোদ্ঘাটন সম্ভব নয়, তা আমি জানতাম, আয়রন জবাব দিলেন। কর্নেল ফরেস্টের জ্ঞাতার্থে জানাচ্ছি, সরাসরি হোম অফিস থেকেই আমাকে এই তদন্তের ব্যাপারে পূর্ণ দায়িত্ব দিয়ে নিযুক্ত করা হয়েছে। স্কটল্যান্ড ইয়ার্ডের দুজন কর্মচারী আমার সহকারী হিসেবে কাজ করছে। স্থানীয় পুলিশ বিভাগও সম্পূর্ণ সহযোগিতা করছেন আমার সঙ্গে। গত 2 বছর ধরে আমি এই ফ্লিন্ডেন হলের রহস্য নিয়ে পড়ে আছি। হায় ভগবান! হতাশ ভঙ্গিতে হাত নাড়লেন কর্নেল। আমি কে তা কি আপনি জানেন? আয়রনের কণ্ঠে কোমল সহানুভূতির সুর। অবশ্যই। আপনি যে শুল্ক বিভাগের ওপর মহলের লোক তা আমার অজ্ঞাত নয়। তবে আপনি সর্বক্ষেত্রে ভুল লোককে সন্দেহ করতেন, আসল অপরাধীকে ছেড়ে দিয়ে অন্য কারো দিকে তীক্ষ্ণ নজর রাখতেন। আর যাই হোক, এর ফলে আমার তদন্তের কাজটা অপেক্ষাকৃত সহজ হয়ে দাঁড়িয়েছে। আমি আমার রিপোর্টেও সে কথা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করব। মিস হেভেনের বরাতেই বা কি ঘটল? আমি প্রশ্ন করলাম। ও হ্যাঁ, জানাতে ভুলে গিয়েছিলাম, সবার সঙ্গে তাকেও আমরা গ্রেপ্তার করেছি। কি বললেন? ফরেস্ট যেন নিজের কানকে ঠিকমতো বিশ্বাস করতে পারলেন না। হ্যাঁ, তার বিরুদ্ধে অভিযোগও খুব গুরুতর। ক্যাপ্টেন রাফেটিকে তিনি নিজে হাতে খুন করেছেন। রাতটা ফ্লিন্ডেন হলে আমার পুরনো ঘরেই কাটাতে হলো। সারা প্রাসাদ জুড়ে পুলিশে পুলিশে ছয়লাপ। প্রত্যেককে ডেকে ডেকে হাজার রকম জেরা করা হচ্ছে। আমাকেও অসংখ্য প্রশ্নের জবাবদিহি করতে হয়েছে। তাছাড়া ফ্লিটউড আয়রনের প্রতি বিরূপ ধারণার জন্য বুকের মধ্যেও একটা কুণ্ঠার ভাব মিশেছিল। ভদ্রলোক কিন্তু বিশেষ ক্ষুণ্ণ হয়েছেন বলে মনে হলো না। এমনকি পরের দিন সকালে ব্রেকফাস্টের টেবিলে ফ্লিন্ডেন হলের অনেক দুর্গেয় রহস্যই তিনি আমার কাছে প্রকাশ করে দিলেন। আপনাকে কয়েকটা কথা বুঝিয়ে বলা দরকার মিস্টার মার্টিন, মৃদু হেসে শুরু করলেন আয়রন। তা না হলে সমস্তটাই আপনার কাছে রহস্যাবৃত থেকে যাবে। তবে আজ রাতটা যদি এখানে কাটিয়ে যান, তাহলে সন্ধেবেলা আপনাকে আমার বাসায় নিয়ে গিয়ে সবকিছু খুলে বলতে পারি। কিন্তু একটা কথা, করোনারের কোর্টে সাক্ষী হিসেবে যখন আপনার ডাক পড়বে, তখন কিন্তু রাফেটি সম্পর্কে আপনার ব্যক্তিগত অভিজ্ঞতার কোনো বর্ণনা দেবেন না। ভদ্রলোককে বাইরে থেকে দেখে যা মনে হয় আপনিও তাই বলবেন। কর্নেল ফরেস্ট ও মিসেস রাফেটিকেও সাক্ষীর কাঠগড়ায় দাঁড়াতে হবে। সেই সঙ্গে ক্যান্টের ও গ্রিলেরও ডাক পড়বে। সবই বুঝলাম, কিন্তু মিস হেভেনকে কেন খুনের দায় অভিযুক্ত করলেন সেটাই আমার কাছে খুব দুর্বোধ্য ঠেকছে। ওহো, মিস হেভেনের কথা বলছেন? আয়রনের চোখের ভাঁজে ধূর্ত হাসির ছটা। ভদ্রমহিলার বিরুদ্ধে এই খুনের অভিযোগ তো সামান্য ব্যাপার।
তার নামে অনেক বড় বড় মামলা বহুদিন থেকে আদালতে ঝুলে আছে। দেখে মনে হয় বয়স বড়জোর 22-23, কিন্তু মহিলার আসল বয়স 35। বিগত 6-7 বছর যাবৎ তিনি স্যার গ্রেসলের তরুণী কন্যা সেজে এই ফ্রিন্ডান হলে বসে তার বেআইনি কাজ কারবার বহাল তবিয়তে চালিয়ে যাচ্ছিলেন। আসলে বিপত্নিক স্যার গ্রেসলে ছিলেন নিঃসন্তান। প্যারিসে তার পত্নীর মৃত্যু হয়। এই মহিলার সঙ্গে স্যার গ্রেসলের কোথায় পরিচয় হয়েছে বলতে পারি না, তবে স্যার গ্রেসলে পরিচিত আর সকলকে জানিয়ে দিলেন তার মেয়ে এতদিন প্যারিসে থেকেই পড়াশোনা করছিলেন। বর্তমানে সে পাট চুকিয়ে স্থায়ীভাবে পিতার সঙ্গে বসবাস করছে। স্যার গ্রেসলে যখন জানতে পারলেন তার সমস্ত জারি জুরি সম্পূর্ণ ফাঁস হয়ে গেছে, তিনি ভীষণ ভয় পেয়ে হার্ট ফেল করলেন। কারণ এতদিন তিনি যে নকল দুর্গে বাস করছিলেন, এবার সেটা খান খান হয়ে ভেঙে পড়বে। তার এই আকস্মিক মৃত্যুটা অবশ্য খুবই দুর্ভাগ্যজনক, কিন্তু সিলভিয়া হচ্ছেন বাসনার বিষ দিয়ে গড়া এক অসামান্য নারী। জীবনে কত পুরুষের সঙ্গেই প্রেম প্রেম খেলা খেলেছেন তার কোনো ঠিক ঠিকানা নেই। তার শেষতম প্রেমিকটি ছিলেন বুমগাফি। বুমগাফি? আমার কণ্ঠে বিস্ময় সুর। হ্যাঁ, এতে অবাক হবার কি আছে? ভদ্রলোক বিদেশি হলেও চেহারায় সুপুরুষ। অনেক মেয়ে তাকে দেখে আকৃষ্ট হবে। কথাটা নেহাত মিথ্যে নয়। ভেবে চিনতে সায় দিলাম আমি। বেশ অনেক দিন থেকেই দুজনের মধ্যে প্রেমের খেলা চলছিল, কিন্তু আপনি আসার ঠিক আগের দিন সিলভিয়া আবিষ্কার করলেন তার প্রেমিকটি বর্তমানে অন্য এক মহিলার প্রতি আসক্ত। শূন্য পেয়ালায় পুনরায় কফি ঢাললেন আয়রান। তারপর নিজের কথার খেই ধরে বলে চললেন, সিলভিয়াকে বাইরে থেকে দেখে যতই হাসি খুশি কমনীয় মনে হোক না কেন, তার প্রকৃত স্বরূপটি ক্রূর এবং একরোখা। গ্রেপ্তার হবার প্রাক মুহূর্তে মহিলার সুন্দর মুখের ওপর যে তীব্র হিংসার ছবি ফুটে উঠেছিল, স্বচক্ষে না দেখলে সে দৃশ্য কল্পনা করাও দুঃসাধ্য। নিমেষের মধ্যে একজন মানবীর এই পরিবর্তন অভাবনীয়। এই অভিব্যক্তি থেকে বোঝা যায় তার ঘৃণার গভীরতা কি ভীষণ। তিনি আড়ি পেতে জানতে পারলেন বুমগাফি ভোরবেলা তার নতুন প্রেমিকার সঙ্গে নির্জন বাগানে মিলিত হবে। মিসেস ডাফেটি হচ্ছেন সেই নতুন প্রেমিকা। সামার হাউসের আড়ালেই দেখা হওয়ার কথা ছিল দুজনে। এমন সময় ঘটনাস্থলে মূর্তিমান বেরসিকের মতো আপনার অনাহুত আবির্ভাব। তার ফলে তাদের এই গোপন পরিকল্পনা ভেস্তে যাবার উপক্রম হলো। সেই কারণেই বুমগাফি আপনাকে প্রায় ধরে বেঁধে আয়রানের তাঁবুর দিকে পাঠিয়ে দিলেন। এর পেছনে তার আর অন্য কোনো অভিসন্ধি ছিল না। এদিকে সিলভিয়াও সময় মতো অকুস্থলে হাজির হয়েছিলেন, তবে তার অন্তরে রক্তলোলু বাঘিনীর ক্ষুধা। তবে তিনি 2-4 মিনিট দেরি করে ফেলেছিলেন, তাই বুমগাফিকে দেখতে পাননি। তার বদলে আপনাকেই বুমগাফি বলে ধরে নিয়েছিলেন। ঘন কুয়াশার জন্য এক হাত দূরের মানুষকেও সেদিন সঠিকভাবে চিনে নেওয়া সম্ভব ছিল না। আপনার হতচকিত কণ্ঠস্বরেই শ্রীমতীর ভুল ভাঙে। সঙ্গে সঙ্গে তিনি সেখান থেকে অদৃশ্য হয়ে যান। নিজেদের দলের মধ্যে এ ধরনের কাণ্ড কারখানা ঘটে চলেছে, এ খবরটা আমি স্যার গ্রেসলের কানে তুলতে চাইনি। তাহলে তিনি অতিমাত্রায় ব্যস্ত হয়ে পড়তেন। সেটা আমাদের গোপন তদন্তের কাজেও অনাবশ্যক বাধা সৃষ্টি করত। সেই জন্যই আপনাকে সেদিন ঘটনাটা গোপন রাখতে অনুরোধ জানিয়েছিলাম। শুধু মূল কারণটাই ব্যক্ত করিনি। তাছাড়া আমি জানতাম আপনার প্রতি এই আক্রমণটা ভ্রমক্রমে ঘটে গেছে। আপনি মূল লক্ষ্য নন, তাই সেদিক থেকেও দুশ্চিন্তার কোনো কারণ ছিল না। পরে অবশ্য আপনি ইন্সপেক্টর ক্যান্টারের কাছে সবকিছু খুলে বলেন, কিন্তু এত বড় গুরুতর একটা দুর্ঘটনার কথা এতক্ষণ গোপন করে রাখবার জন্য আপনার প্রতি শ্রীমতী সন্দিহান হয়ে ওঠেন।
তার ধারণা হলো আপনি একজন মার্কিন গোয়েন্দা। ক্যাপ্টেন রাফেটিকে হত্যার ব্যাপারে সিলভিয়ার ভূমিকায় মুখ্য। ওয়েসিসের অন্যান্য অংশীদারদের সঙ্গে আড়ালে সলা পরামর্শ করেই তিনি এই গুরু দায়িত্ব নিজের হাতে তুলে নিয়েছিলেন। ভদ্রলোক হয়তো স্যার গ্রেসলে বা তার কন্যার কাজ কারবার সম্পর্কে কিছু আঁচ করতে পেরেছিলেন। তার পক্ষে ব্ল্যাকমেলের ধান্দা করাও বিচিত্র নয়, কিন্তু কাদের নিয়ে খেলা করতে গিয়েছিলেন বুঝতে পারেননি, তাই নিজের প্রাণ দিয়ে সেই ভুলের মাসুল গুনতে হলো। সিলভিয়া খুব কাছে দাঁড়িয়ে সাইলেন্সার যুক্ত রিভলভারের সাহায্যে রাফেটিকে গুলি করে। রিভলভারটা ক্যাপ্টেন রাফেটি। শ্রীমতী সেটা তার ঘর থেকে চুরি করে এনেছিলেন। প্ল্যান ছিল অকুস্থল থেকে 10-12 গজ দূরে একটা ঝোপের মধ্যে এই প্রাণঘাতী আগ্নেয়াস্ত্রটি ফেলে যাবে। হাতে দস্তানা থাকার ফলে তার গায়ে কোনো আঙুলের ছাপও লেগে থাকবে না, কিন্তু উত্তেজনার ঝোঁকে ভুল করে নির্দিষ্ট রিভলভারের বদলে নিজের সাইলেন্সার লাগানো রিভলভারটি সেখানে ফেলে আসেন। প্রথমে শ্রীমতী কিছু খেয়াল করেননি। পুলিশের আবির্ভাবের পর তবেই তার সম্বিত ফেরে। তিনি তখন মরিয়া হয়ে ইন্সপেক্টর ক্যান্টারকে দূর থেকে অনুসরণ করে চললেন। একটা বেতের ছড়িও তার সঙ্গে ছিল। ছড়ির মাথাটা ভারী ধাতু পিণ্ড দিয়ে বাঁধানো। যে মুহূর্তে সার্জেন্ট গ্রিল ইন্সপেক্টরকে একা রেখে একটু দূরে এগিয়ে গেছেন, সঙ্গে সঙ্গে সিলভিয়া সেই সুযোগের সদ্ব্যবহার করলে। পেছন থেকে চুপি সারে এগিয়ে এসে ছড়ির এক আঘাতেই কাত করে ফেললেন ক্যান্টারকে। পর মুহূর্তে বিশ্বাসঘাতক রিভলভারটাও অকুস্থল থেকে অন্তর্হিত হলো। অত্যন্ত ক্ষিপ্রতার সঙ্গে এই দুরূহ কর্তব্যটি নিখুঁতভাবে সম্পাদন করলেন সিলভিয়া। কতখানি দুর্জয় সাহস বুকে থাকলে তবেই একজন মহিলার পক্ষে এ কাজে অগ্রসর হওয়া সম্ভব। আমার বক্তব্যে এক বিন্দু বাহুল্য নেই মিস্টার মার্টিন। সিলভিয়া সত্যি এক সাংঘাতিক চরিত্রের মহিলা। অবশ্য সিলভিয়ার বিরুদ্ধে আমাদের অভিযোগ এইটুকুই, কিন্তু বর্তমান পরিস্থিতিতে এই অভিযোগে তাকে অভিযুক্ত করা আমাদের উচিত হবে না, কারণ তাহলে তার যাবতীয় অপরাধের মধ্যে রাফেটিকে খুনের ব্যাপারটাই বেশি প্রাধান্য পাবে এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অপরাধগুলো আর তেমন নজর কাড়বে না। তার ফলে সমগ্র মামলাটাও সেইভাবে প্রভাবিত হতে পারে। এটা আমাদের কাছে কখনোই কাম্য নয়। দীর্ঘ বক্তৃতার পর এবার ঘড়ির দিকে নজর পড়ল আয়রনের। কথায় কথায় অনেক বেলা হয়ে গেল। হাতে আর বিশেষ সময় নেই। এখনই করোনারের কোর্ট বসবে। চলুন, আপনি না হয় আমার সঙ্গে পুলিশের গাড়িতেই যাবেন। স্থানীয় করোনার একজন মাঝবয়সী সৌম্যদর্শন ভদ্রলোক। চোখে মুখে ব্যক্তিত্বের ছাপ সহজেই নজরে পড়ে। সিলভিয়ার অতীত কীর্তি কাহিনী সম্পর্কে প্রথমে একটা নাতি দীর্ঘ বক্তৃতা দিলেন তিনি। অবশেষে ইচ্ছাকৃত খুনের অপরাধে অভিযুক্ত করলেন তাকে। রায়দানের পর পুলিশ আবার শ্রীমতীর দায়িত্ব নিল। বেশ কয়েকজন প্রেস ফটোগ্রাফারের ভিড় হয়েছিল আদালতে। সকলেই সিলভিয়ার ছবি নিতে ব্যস্ত। সেই সময় এক পলকের জন্য শ্রীমতীর সঙ্গে চোখাচোখি হয়ে গেল আমার। দেখলাম তার সারা মুখে তীব্র ঘৃণা আর বিদ্বেষের অঙ্গার, কিন্তু দৃষ্টির গভীর একটা হিমেল আতঙ্কের ছায়াও আমার নজর এড়ায়নি। ফ্রিন্ডেন পার্কের পূর্ব দিকে মাইলখানেক দূরে ফ্লিটউড আয়রনের ছিমছাম দোতলা বাড়ি। বাড়ি ভর্তি শুধু বই আর বই। প্রতিটি ঘরই নানা ধরনের বইপত্রে ঠাসা। এমনকি ডাইনিং রুমটাও তাদের হাত থেকে রেহাই পায়নি। টেবিলে সেলফে পুরাতত্ত্বের হরেক রকম পত্রপত্রিকার ছড়াছড়ি। পুরাতত্ত্ব ছাড়া আরো বহু বিষয়েই আয়রনের আগ্রহ লক্ষ্য করা যায়। সন্ধ্যায় ডিনারের পর আমাকে তার স্টাডি রুমে আহ্বান জানালেন আয়রন। পোর্টের বোতলও সাজিয়ে রাখা হলো টেবিলের ওপর। মুখোমুখি দুটো চেয়ার টেনে আমরা দুজনে বসলাম। ফায়ারপ্লেসের আগুনটা এখন বেশ গনগনে হয়ে উঠেছে। আয়রন নিজের হাতে আমাকে পানীয় পরিবেশন করলেন, নিজেও ঢেলে নিলেন এক পাত্র। এবারে আপনার কৌতূহল নিবৃত্ত করব মিস্টার মার্টিন।
কিন্তু তার আগে আপনাকে একটা প্রতিশ্রুতি দিতে হবে। আপনি একথা আর কারোর কাছে প্রকাশ করতে পারবেন না, কারণ পরিস্থিতিটা অত্যন্ত জটিল এবং রহস্যময়। এর সঙ্গে দেশের স্বার্থ ঘনিষ্ঠভাবে জড়িত। সেই জন্যই গোপনীয়তার প্রয়োজন এত বেশি। ঠিক আছে, আপনার নির্দেশ আমি স্মরণ রাখব, মাথা নেড়ে আশ্বাস দিলাম ভদ্রলোককে। যদিও সবটুকু গোপন তথ্য আপনার কাছে ফাঁস করা আমার পক্ষে সম্ভব নয়, তবে সৌভাগ্যবশত ফ্রিন্ডান হলে আপনার উপস্থিতি এই জটিল রহস্যকে অদ্ভুতভাবে সরল করে দিয়েছে, এবং একমাত্র আপনার সাহায্যে আমরা সরকারি গোয়েন্দা বিভাগের গোপন কর্মপদ্ধতি জনসাধারণের চোখের আড়ালে রাখতে পারব। আশা করি এটুকু সহযোগিতা থেকে আপনি আমাদের বঞ্চিত করবেন না। তাছাড়া আমি আপনাকে একটা অদ্ভুত অনুরোধ করব মিস্টার মার্টিন। অবশ্য আমি এখানে সরকারের একজন মুখপাত্র মাত্র। সরকারের স্বনির্বদ্ধ অনুরোধ, ফ্রিন্ডেন হলের এই রহস্যভেদের যাবতীয় কৃতিত্ব সম্পূর্ণ আপনি একলা গ্রহণ করুন। প্রস্তাবটা রীতিমতো বিভ্রান্তিকর। আমার কণ্ঠেও বিস্ময়ের সুর চাপা রইল না। তার মানে এ ব্যাপারে আমার ভূমিকাই বা কি? আর সত্য কথা প্রকাশ হলেই বা বিপদ কোথায়? আয়রন সহজাত অভ্যাস বশে রুমাল দিয়ে চশমার কাঁচ দুটো ঘষলেন বার কয়েক। সমস্ত বিষয়টাকে জনসাধারণের কৌতূহলী দৃষ্টির আড়ালে রাখবার উদ্দেশ্যেই এই নকল আয়োজন। এই রহস্যের মর্মে পৌঁছাতে গেলে প্রথমে স্যার গ্রেসলে হেভেনের ইতিবৃত্ত কিছু জানা দরকার। তিনি যে যথার্থই একজন প্রতিভাধর ব্যক্তি তাতে কোনো সন্দেহ নেই। মন্ত্রী মহলেও তার প্রভাব প্রতিপত্তি যথেষ্ট। ইতিমধ্যে সরকারি তরফ থেকে তাকে স্যার উপাধিতেও ভূষিত করা হয়েছে। আরও নানাবিধ সম্মান বর্ষিত হয়েছে তার ওপর। কিন্তু গ্রেসলে হেভেনের প্রকৃত প্রতিভা স্মাগলিংয়ে। কুহকিনী সিলভিয়া আবার তার সঙ্গে এসে যোগ দিলেন। ফলে দুজনের যৌথ প্রচেষ্টায় তাদের চোরাই মাদকের ব্যবসা রাতারাতি ফুলে ফেঁপে উঠল। সিলভিয়ার উচ্চাকাঙ্ক্ষা অপরিসীম। স্যার গ্রেসলের সরকারি প্রভাব প্রতিপত্তিকেও এ ব্যাপারে কাজে লাগালেন তিনি। বিভিন্ন দূতাবাসের উচ্চ পদস্থ অফিসারদের সঙ্গেও গোপনে যোগাযোগ করলেন তারা। লোভের ফাঁদ পেতে তাদের মধ্যে 2-4 জনকে গেঁথে তোলা হলো। এইভাবে ধীরে ধীরে চোরা পথে মাদক আমদানি রপ্তানির এক আন্তর্জাতিক চক্র গড়ে তুললেন গ্রেসলে, এবং তার মূল ঘাঁটি হলো এই ফ্রিন্ডেন হল। বেশ কিছুদিন থেকে ব্যাপারটা শুল্ক বিভাগেরও দৃষ্টি আকর্ষণ করে, কিন্তু তারা সরাসরি কোনো প্রমাণ খুঁজে পাচ্ছিলেন না। অবশেষে কর্নেল ফরেস্টকেই এ বিষয়ে গোপন তদন্তের ভার দেওয়া হয়। ফরেস্ট আগে মিলিটারি ইন্টেলিজেন্স দপ্তরে চাকরি করতেন। সেখান থেকে অবসর গ্রহণের পর তিনি শুল্ক বিভাগে যোগ দেন। স্যার গ্রেসলের সঙ্গেও তার যথেষ্ট আলাপ পরিচয় ছিল। সেই পরিচয় সূত্র ধরেই তিনি সস্ত্রীক এখানে হাজির হন। এ সম্পর্কে আমি নিজে কিছুই জানতাম না। মাত্র দিন 10 আগে আমাকে সরকারিভাবে কর্নেলের পরিচয় জানানো হয়। অল্প থেমে একটা চুরুট ধরালেন আয়রন। তারপর এক মুখ ধোঁয়া ছাড়তে ছাড়তে আবার নিজে কথার খেই ধরলেন। এখনো হয়তো সমস্ত রহস্যটা আপনার কাছে একেবারে পরিষ্কার হয়ে যায়নি। যেমন ধরুন রাতের অন্ধকারে ক্যারিংটনের গুলিবিদ্ধ হওয়ার ঘটনা। সেদিন রাতে আপনি যে যুগল ছায়ামূর্তির দর্শন লাভ করেছিলেন তারা হচ্ছেন হেলজার ও লানিয়ার। ক্যারিংটনও আড়াল থেকে তাদের অনুসরণ করেছিল। ক্যারিংটন! বিস্ময়ে চেঁচিয়ে উঠলাম আমি। আমার ধারণা ছিল ও এই দলেরই একজন সদস্য। ক্যারিংটনকে দেখে সন্দেহ জাগা স্বাভাবিক, আর সেটাই ওর সর্বপ্রধান বিশেষত্ব। তবে ওর মতো দক্ষ কর্মচারী আমাদের দপ্তরে খুব কমই আছে। দুর্ভাগ্যবশত সেদিন ও হেলজারের নজরে পড়ে যায়। হেলজারও সঙ্গে সঙ্গে ওকে লক্ষ্য করে গুলি চালান। তার রিভলভারে সাইলেন্সার লাগানো ছিল, সেই জন্যই কোনো আওয়াজ শোনা যায়নি। ক্যারিংটনের পক্ষেও চেঁচামেচি করা সম্ভব ছিল না। আপনি যদি মাঠের মধ্যে সেদিন ওকে দেখতে না পেতেন তাহলে হয়তো রক্তক্ষরণের ফলে মারাই পড়তো বেচারি।
শুধুমাত্র এই কারণেই গোয়েন্দা দপ্তর আপনার কাছে বিশেষভাবে কৃতজ্ঞ। আমার হতবাক মুখের দিকে তাকিয়ে আয়রন মৃদু হাসলেন। আপনার এই স্মৃতিভ্রংশ অবস্থাটা যে আমাদের কাজের পক্ষে কতখানি সাহায্য করেছে তার সঠিক হিসেব পাওয়া দুষ্কর। আপনি পূর্ব স্মৃতি হারিয়ে ফেলে নিজেকে স্যাম রিভার ভেবে বসলেন। তার ফলে আপনার আচার আচরণও মার্কিন গোয়েন্দার মতো হয়ে উঠল। একমাত্র স্যার গ্রেসলে ছাড়া সকলেই আপনাকে দারুণভাবে সন্দেহ করতে শুরু করলেন। সেদিন ডিনারের পর হেলজার ওএসএস এর মিটিং এর জন্য কেন এত ব্যস্ত হয়ে উঠেছিলেন তা নিশ্চয়ই এখন বুঝতে পারছেন। আপনাকে ভালোভাবে বাজিয়ে দেখে নেওয়াই তার উদ্দেশ্য ছিল। আমার মধ্যেও যে সন্দেহ জাগেনি তা নয়। সন্দেহ নিরসনের জন্য আমি আপনার সম্পর্কে বিস্তারিত খোঁজ খবর জানতে চেয়ে লন্ডনে তার পাঠালাম। উত্তরে যা এলো তা যে যথার্থই সন্তোষজনক সে কথা বলাই বাহুল্য। এ বিষয়ে আপনার আর কি কিছু জানবার আছে মিস্টার মার্টিন? সমস্ত ব্যাপারটাই আমার কাছে এত অসম্ভব আর অবাস্তব বলে মনে হলো যে আমি কোনো কূল কিনারা খুঁজে পেলাম না। গত কয়েক মাস যাবৎ অত্যাধিক পরিশ্রমের ফলে শরীরটা ভেঙে পড়েছিল। ডাক্তার পরামর্শ দিলেন মাসখানেক সম্পূর্ণ বিশ্রামের প্রয়োজন। ভেবেছিলাম এই কাজটা মিটে গেলেই জেনকে নিয়ে অন্য কোথাও বেড়াতে যাব। তার আগেই এত বড় একটা কাণ্ড ঘটে গেল। ঈষৎ বিব্রত কণ্ঠে প্রশ্ন করলাম, বুঙ্গাফির ঘরের ব্যালকনিতে সেদিন যার সঙ্গে আমার সংঘর্ষ হয় সে কে? তিনি হচ্ছেন হেলজার। তারা নিজেরা পরস্পরকে ঠিকমতো বিশ্বাস করতেন না। সেই কারণেই ভদ্রলোক আড়ি পেতে বুঙ্গাফি আর লানিয়ারের গোপন সলা পরামর্শ শোনবার চেষ্টা করছিলেন। আর একটা কথা, স্যার গ্রেসলের টানা থেকে রিভলভারটা অদৃশ্য হলো কিভাবে? ওটা ধুরন্ধর ক্যারিংটনের কীর্তি। আঙুলের ছাপ পরীক্ষা করে দেখবার জন্যই অটোমেটিকটা চুরি করা হয়েছিল এবং এর মধ্যে শুধু আপনার আঙুলের ছাপই খুঁজে পাওয়া গেছে। আশা করি আপনার আর কিছু জ্ঞাতব্য নেই। আমি কোনো জবাব দিলাম না। ফ্লিটু ডায়রানি পুনরায় বলে চললেন, তাহলে আমার প্রস্তাবটা একবার বিবেচনা করে দেখুন মিস্টার মার্টিন। বৃহত্তর স্বার্থের খাতিরেই আমরা ফিন্ডান হল রহস্যের কিছু তথ্য জনসাধারণের দৃষ্টির আড়ালে রাখতে চাই। সরকারি গোয়েন্দা দপ্তরের বিভিন্ন ক্রিয়াকলাপও লোকচক্ষুর অগোচরে থাকা বাঞ্ছনীয়। ক্যাপ্টেন রেফেটিকে হত্যার ব্যাপারটাই আমরা বেশি প্রাধান্য দেব এবং সেই অভিযোগে ব্যার্নিটের সুন্দরী কন্যার বিচার কাহিনীও কম নাটকীয় হবে না। কিন্তু সেটা তো এখনো প্রমাণ সাপেক্ষ ব্যাপার। আমার কণ্ঠে সংশয়ের সুর। প্রমাণের জন্য কিছু আটকাবে না, আয়রন আমাকে ভরসা দিলেন। তবে এর সঙ্গে রাজনীতির প্রশ্ন ঘনিষ্ঠভাবে জড়িত। সেই কারণেই আমাদের অত্যন্ত সাবধানে অগ্রসর হতে হচ্ছে। অবশ্য আপনাকে কখনো কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে হবে না, সে বিষয়ে নিশ্চিন্ত থাকতে পারেন। উপরন্তু আমাদের সঙ্গে সহযোগিতার প্রতিদান স্বরূপ মহামান্য সরকার যে অন্তত পক্ষে আপনাকে নাইট উপাধিতে ভূষিত করবেন তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু এই রহস্যভেদের সামান্য কোনো কৃতিত্ব তো আমার প্রাপ্য হতে পারে না। সেজন্য আপনি এত কুণ্ঠিত হচ্ছেন কেন? আপনার পক্ষে এটুকু দায়িত্ব নেওয়া এমন কোনো ব্যাপারই নয়। তা অবশ্য ঠিক, তবে নিজেকে এত বোকা বোকা ঠেকছে। আমার হিসেব মতো ফ্লিটু ডায়রন বললেন, আপনার সামনে এখন দুটো মাত্র পথ খোলা আছে। প্রথমত, আপনি আপনার সাময়িক বিস্তৃতির কথা সকলের কাছে অকপটে স্বীকার করতে পারেন, যদিও এর মধ্যে লজ্জা বা অগৌরবের কিছু নেই। পৃথিবীর যে কোনো মানুষের পক্ষে এমন ঘটা সম্ভব। কিন্তু পূর্বস্মৃতি হারিয়ে ফেলে আপনি একেবারে সরাসরি গোয়েন্দা কাহিনীর নায়ক বনে গেলেন। সেই কারণে ঘটনা খানিকটা জটিল হয়ে দাঁড়িয়েছে। এমন ব্যাপার সচরাচর ঘটে না। এর মধ্যে হাস্যরসের খোরাকও যথেষ্ট পরিমাণে বিদ্যমান। তার ফলে আপনার সাংসারিক জীবনও দুর্বিষহ হয়ে উঠতে পারে। আর দ্বিতীয় পথ হচ্ছে আমার প্রস্তাবে সম্মত হওয়া। তাহলে এ ধরনের কোনো সমস্যারই আর অস্তিত্ব থাকে না। উপরন্তু সাধারণের চোখে বাস্তবিকই আপনি একজন হিরো হয়ে উঠবেন।
পত্রপত্রিকাতেও আপনার কাহিনী ফলাও করে প্রকাশিত হবে। বিজ্ঞাপন সংস্থার জনৈক প্রতিনিধি ব্যবসা সংক্রান্ত কাজে সম্ভাব্য মক্কেলের বাড়িতে হাজির হবার পর কোনো একটা রহস্যের আভাস পেল এবং সেই সূত্র ধরে গোপনে অনুসন্ধান চালিয়ে বিরাট এক চক্রান্তের মুখোশ খুলে দিল। ঘটনা হিসেবে এটা খুব একটা অস্বাভাবিক নয়। এর ফলে আপনারও যেমন মুখ রক্ষা হয়, আমরাও তেমনি স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারি। তাছাড়া আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন, দেশের স্বার্থেই গোয়েন্দা বিভাগের গোপন ক্রিয়াকলাপ সাধারণের অগোচরে রাখা প্রয়োজন। সেই তুলনায় এ ব্যাপারে আপনার ঝামেলা খুবই কম। আমার পক্ষে আয়রনের প্রস্তাবে রাজি না হওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। স্যাম রিভারই দেখছি আমার কাল হলো। পুরো একটা সপ্তাহ নিজের স্মৃতি হারিয়ে স্যাম রিভারের চোগা চাপকান পরে ঘুরে বেড়ালাম। এখন স্বাভাবিক অবস্থায় ফিরে এসেও সেই ধরা চুরো গা থেকে খুলতে পারছি না। তবে জেন নিশ্চয়ই আমার কৃতিত্বে খুশি হবে। সাদামাঠা মিসেস মার্টিন থেকে রাতারাতি লেডি মার্টিন বনে যাওয়া কম সৌভাগ্যের কথা নয়। আয়রনের কাছে আমার প্রতিশ্রুতির কথা আমি ভুলিনি। দীর্ঘ ৩৫ বছর ধরে এ কাহিনী বুকের নিভৃতে লালন পালন করে এসেছি। এমনকি জেনকেও কখনো এ সম্পর্কে বিন্দু মাত্র আভাস দিইনি। কিন্তু এই বৃদ্ধ বয়সে আর বেশি দিন এই পাষাণ ভার একা একা বয়ে বেড়ানো আমার পক্ষে সম্ভব হলো না। তাই সবকিছু প্রকাশ করে বুকটা হালকা করলাম। গল্পটি কেমন লাগলো বন্ধুরা? নিশ্চয়ই ভালো লেগেছে। আমার এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, নিচের কমেন্ট সেকশনে গিয়ে আপনাদের মতামত জানাবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজ এই পর্যন্তই থাক। এরপরে আরো একটি নতুন গল্প নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে আবার দেখা হবে। এখনকার মতো বিদায়।